আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে তো আলোচনা করব এবং ভূ রাজনৈতিক বিষয়টা নিয়ে আলোচনা করব সবচাইতে বেশি সময়টা ধরে। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন আপনাদের সবার প্রিয় সাংবাদিক, বর্ষিয়ান সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুবীর ভৌমিক। সুবীর দা, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। দাদা, অনেক ধন্যবাদ দাদা। দাদা, আমরা আজকে খবরের কাগজে দেখছিলাম যে ভারত বলেছে শেখ হাসিনাকে রাজনৈতিক কোনো কার্যক্রম করার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু আমরা দেখছি যে তিনি নিয়মিতই তার ওনার মানে তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলছেন। আম, তারপরে উনি ওনার কর্মসূচি দিচ্ছেন, নেতাকর্মীরাও ওনার সাথে কথা বলতে চাইছে। একটা বিশাল জনগোষ্ঠী, তার নেতা উনি। তো এই স্টেটমেন্টটা সাথে রাজনৈতিক কর্মকাণ্ড আসলে কি রকম ভাবে, মানে এটা ইত্তেফাক, কাল কাল অনেকগুলো পত্রিকাতে এসছে, এটার আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন দাদা? এটা প্রথম ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসে খবরটা বের হয়। তুমি জি, ইন্ডিয়ান ইন্ডিয়ান এক্সপ্রেসে এক্সপ্রেস। যদি খবরটা দেখো, হেডলাইনটা খুব ক্যাচি। ইন্ডিয়া উইল নট অ্যালাউ শেখ হাসিনা টু কন্ডাক্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটি। ভেতরে যদি তুমি পড়ো, তো তুমি দেখবা যে ভারতের ফরেন মিনিস্ট্রি, পার্লামেন্টে যে ফরেন অ্যাফেয়ার্স কমিটি আছে তাদেরকে বলছে যে আমাদের অফিসিয়াল পজিশন হচ্ছে যে আমার টেরিটরি থেকে এমন কিছু হবে না যেটা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। উই আর নট গোয়িং টু ডু এনিথিং যেটা করে একটা নেবার বাংলাদেশ, প্রতিবেশী রাষ্ট্র, সেখানে কোনো গোলযোগ সৃষ্টি হবে। আর শেখ হাসিনাকে নিয়ে যেটা ব্যাপার, শেখ হাসিনাকে এখানে একটা বিশেষ অবস্থায় শেখ হাসিনা এখানে আসেন, আমরা তাকে আশ্রয় দেই। তো আমরা অফিসিয়ালি তাকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি, এখন অফিসিয়ালি পলিটিক্যাল অ্যাক্টিভিটি তো মানে উই উই আর নট গোয়িং টু অ্যালাউ এনি অফিসিয়াল পলিটিক্যাল অ্যাক্টিভিটি। ন্যাচারালি অফিসিয়াল পলিটিক্যাল অ্যাক্টিভিটি কি, মানে আওয়ামী লীগ এখানে মিটিং মিছিল, দ্যাটস অফিসিয়াল পলিটিক্াল অ্যাক্টিভিটি। মানে এইখানে কি জানো তো, ভারতের বিউরোক্রেসি একটা ব্যাপারে চ্যাম্পিয়ন, এটা ব্রিটিশদের থেকে এরা শিখছে। মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এই যে একটা খেলা, এটা ভারতের বিউরোক্রেসি খুব ভালো জানে। হ্যাঁ, তো এরা এখানে আমি একটা কথাই বলবো, যারা এই মন্তব্যের পরে খুব লাফাইতেছে তাদের দুইটা জিনিস আমি স্মরণ করাবো। ইউনূস সাহেবও এই শেখ হাসিনার এই পলিটিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য বিমস্টেকের সাইড লাইনে যখন ওনার মোদিজির সাথে দেখা হয়, উনি যখন চিফ অ্যাডভাইজার, এই রিকোয়েস্ট উনি করছিলেন, মোদিজি ওনাকে পরিষ্কারই বলে দিছিল যে না, সোশ্যাল মিডিয়াম কে কি করতেছে ইন্ডিয়াতে, ইটস ফ্রি। হ্যাঁ, নোবডি হ্যাজ এনি রাইট টু স্টপ। তো এখানে যারা এই এই খবরটা বিমস্টেকের ইন্ডিয়ান, ইয়েতে মোদিজিকে বলেছিলেন হ্যাঁ তো ডক্টর ইউনূস। হ্যাঁ, তো ডক্টর ইউনূস তখন যখন মোদিজিকে রিকোয়েস্ট করেন, মোদিজি বলছে সোশ্যাল মিডিয়াম ইজ এ ফ্রি মিডিয়াম, আমার দেশে এইগুলি বন্ধ করার কেন আমার ইয়ে নেই, ওখানে কে কি করছে এগুলি নিয়ে আমরা মাথাও ঘামাই নেই, ইটস এ ফ্রি কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি বলে জ্ঞানটা। এবং ডক্টর ইউনূস পরবর্তী সময় আল জাজিরাকে ইন্টারভিউ দিয়ে খুব মানে উষ্ণ প্রকাশ করছিলেন যে ভারত শেখ হাসিনাকে এইভাবে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে ক্রিয়েটিং, শি ইজ ক্রিয়েটিং প্রবলেমস ইত্যাদি। এখন যেটা বলা হইতেছে এটা নিয়ে বাংলাদেশের দেখলাম যে বিভিন্ন পত্রিকা এই ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরটার জেট ধরে তারা ফলো করে ছাপতেছে। আমি তিন চারটা জিনিস তোমাকে বলতে পারি, যেটা আমি খুব দায়িত্ব নিয়ে বলবো, আমি নিজে জানি। পলিটিক্যাল অ্যাক্টিভিটি বলতে গেলে নিশ্চয়ই তোমার দলীয় স্তরের নেতাকর্মীদের নিয়ে যে মিটিং, এটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি। এটা তো শেখ হাসিনা রেগুলার করতেছে। শেখ হাসিনার বাড়িতে আমি জানি যারা আমাদের इंडियन लोकजन এখানে আছে ওনার সিকিউরিটি টিকিউরিটির জন্য, তাদের কাউকে কাউকে বলে बहन जी 3-4 ग्रुप के साथ में दिन में मीटिंग कर रहा है ফিজিক্যালি। তারপরে উনি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের রেগুলার গিয়ে মিটিং করছে, এগুলি তো বাংলাদেশের লোক নিজেরাই দেখতেছে। দিস ইজ অলসো পলিটিক্যাল অ্যাক্টিভিটি। উনি সামাজিক মাধ্যম ব্যবহার করে করতেছেন, কিন্তু উনি তো আর ওই এর তার খবর ওই তোমার এখানে সমসম পাওয়া যায় কিনা এই খবর নেওয়ার জন্য তার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে গেছে না, উনি পলিটিক্যাল ডিসকাশন করতেছে, এলাকার অবস্থা কি, কোথায় কি অবস্থা।
সো উনি দেশ মানে দিল্লিতে বসে এখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে মিটিং করতেছেন রেগুলার। উনি রেগুলার তোমার দেশে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নেতা কর্মীদের সাথে মিটিং করতেছেন। হ্যাঁ, উনি তারপরে রেগুলার ইন্টারভিউ দিচ্ছেন। আজকেও দেখলাম যে এএফপির একটা ইন্টারভিউ, এর আগে রয়টার্স, তার আগে অন্য ইন্ডিয়ান মিডিয়া এনডিটিভি। এবং এই ইন্টারভিউ গুলিতে তো উনি দিল্লিতে উনি কি মিষ্টি খাইছেন সেটা আলোচনার বিষয়বস্তু না। শি ইজ ডিসকাসিং পলিটিক্স অবভিয়াসলি। তো উনি এইসব ইন্টারভিউ গুলি যে দিচ্ছেন, এগুলি ইন্ডিয়ার ক্লিয়ারেন্স ছাড়া বা ইন্ডিয়া অ্যালাউ না করলে তো ওনার পক্ষে এগুলি করা সম্ভব না। তো এগুলি উনি করতেছেন এবং এখানে উনি রাজনৈতিক বিষয়েই বক্তব্য রাখতেছেন। তো আর পলিটিক্যাল অ্যাক্টিভিটি বলতে কি বোঝে? হ্যাঁ, এখানে মিছিল করতেছেন না উনি, ইনকলাব জিন্দাবাদ বলে, আওয়ামী লীগ জিন্দাবাদ বলে রাস্তায় 5,000 লোক নিয়ে মিটিং করতেছেন না, সেটা করতেছেন না। মানে হ্যাঁ, জনসমাবেশটা করছেন না আর কি। জনসমাবেশটা করছেন না, মানে যেটা দৃষ্টত, মানে তুমি বলতে পারো যে আহ, মানে ভিজিবল পলিটিক্যাল ভিজিবল অ্যাক্টিভিটি। দৃশ্যমান পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা সভা রাইট। সমাবেশ। কিন্তু হ্যাঁ। উনি দলের নেতা কর্মীদের দিয়ে রেগুলার উনি যেখানে থাকেন সেখানে মিটিং করেন। উনি আহ, ওইখান থেকে সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশের বিস্তর লোকজনের সাথে উনি মিটিং করেন। উনি কথাবার্তা বলেন, সবার খোঁজ খবর নেন, এলাকার, মানে উনি একটা অ্যাসেসমেন্ট তো উনি তৈরি করতেছেন যে উনি দেশে ফিরলে কোন জায়গায় কি অবস্থা। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে যে উনি একের পর এক রাজনৈতিক বক্তব্য রাখতেছেন। এবং রাজনৈতিক বক্তব্য উনি রাখতেছেন যেগুলি ইন্টারন্যাশনাল মিডিয়াতে রাখতেছেন, ইন্ডিয়ান মিডিয়াতে রাখতেছেন। হ্যাঁ, তো এইগুলিতে তো উনি দিল্লির কোন মিঠাই কি সেটা নিয়ে আলোচনা করতেছেন না, শি ইজ ডিসকাসিং পলিটিক্স। আর কি পলিটিক্যাল অ্যাক্টিভিটি? হ্যাঁ, শুধু মিটিং মিটিং মিছিল এখানে করতেছেন না, জনসভা করতেছেন না, কিন্তু বাকি সবই তার মানে কি করতেছেন। দাদা ব্যাপারটা এরকম যে আহ, ভারতীয় সরকার বা হ্যাঁ ভারতীয় সরকার যেটা বলছেন যে মিটিং মিছিল করছেন না বা রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া অ্যালাউ করবেন, এটা জাস্ট বলছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনার ভারতের যেহেতু শেখ হাসিনা আছেন, উনি ওনার যে পলিটিক্যাল কার্যক্রম সেটা। এইখানে ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে এরকম যে ঘর মে बैठ के बहन जी किसको मिलता है हम क्या जानते हैं। নাম তো কে ঘরে জানে। ওনার এখানে গিয়ে 10টা আওয়ামী লীগের লোক গিয়ে মিটিং করলো, हम क्या जानते हैं, वो तो आएगा, उनका अपना आदमी है। এখানে শোনো, ইন্ডিয়া ইজ এক্স্যাক্টলি ডুইং উইথ শেখ হাসিনা হোয়াট উই হ্যাভ ডান ফর 70 ইয়ার্স, অলমোস্ট 70 ইয়ার্স উইথ দালাই লামা। দালাই লামাকে আমরা তো সরকারও গঠন করতে দিছি এখানে, এখানে তো শেখ হ্যাঁ, হাসিনা দালাল লামা তো প্যারালাল এখানে করে গভর্নমেন্ট। কিন্তু এখানে রাষ্ট্রীয় তো সফর করে। টিবেটান, সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট ইন এক্সাইল পর্যন্ত হয়েছে। তো চীনের রক্তচক্ষু উপেক্ষা করে, চীনের মতো একটা বিগ পাওয়ারের রক্তচক্ষু উপেক্ষা করে ভারত যদি এই স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখে, শেখ হাসিনার ক্ষেত্রে নিশ্চয়ই ইউনূস বা তারেক রহমানের ভয়ে ভারত কাঁপতে কাঁপতে শেখ হাসিনার পলিটিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ করে দেবে মনে করার কোনো কারণ আছে? তো শি উইল ডু হোয়াট, বলার জন্য এটা বলা যে হ্যাঁ আমরা তো ওনাকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দিই, ঠিক আছে, তুমি প্রমাণ করো কি পলিটিক্যাল অ্যাক্টিভিটি উনি করছেন, প্রুভ ইট। আমি বুঝে গেছি। দাদা, একটা প্রশ্ন প্রায়ই আমরা শুনি, জিজ্ঞেস করি, মানে বাতাসে শুনতে পাই, আমাদের কেউ জিজ্ঞেস করা হয় যদি আমার কাছে উত্তর নাই। ভারত শেখ হাসিনাকে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আশ্রয় দিয়েছেন, নাকি বঙ্গবন্ধু কন্যা হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে, এবং এই সিদ্ধান্তে ভারতের কৌশলগত স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ, নাকি ঐতিহাসিক যে একটা সম্পর্ক এবং সেই সম্পর্কটা গুরুত্বপূর্ণ? শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ এবং ভারতের একটা ঐতিহাসিক যে সম্পর্ক, এটা তো অনস্বীকার্য। সো সেই সম্পর্কটা নাকি এই ধরনের প্রোটোকলগুলোর কারণে, কোনটা? দলাই লামার যেমন একটা সবগুলি, ব্যাপার আছে। তুমি যেগুলি বললা এগুলি সবগুলি ফ্যাক্টর। সবগুলি ফ্যাক্টর কেন? ভারত একটা জিনিস জানে যে বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনীতি, জি। 71 কেন্দ্রিক রাজনীতি, এই ব্যাপারটা যদি বাংলাদেশে না থাকে, বাংলাদেশ একটা বাঙালি পাকিস্তান হবে। তো যেই কারণে ভারত 71-এ, ভারতও তো কম ত্যাগ স্বীকার করেন নাই, মানে তখন আমাদের যে অর্থনীতির অবস্থা, এই লক্ষ লক্ষ রেফিউজি। হ্যাঁ, অর্থনীতি, সোলজার, সবকিছু মিলিয়ে। সবই। তো এইটার কারণটা কি ছিল? এইটার কারণটা ছিল যে একটা ফ্রেন্ডলি বাঙালি, বাঙালিদের একটা দেশ এখানে তৈরি হবে,
যেটা ফ্রেন্ডলি টু ইন্ডিয়া, হোস্টাইল ইস্ট পাকিস্তান শুড বি রিপ্লেসড বাই এ ফ্রেন্ডলি বেঙ্গলি নেশন। এটা ইন্দিরা গান্ধীর লাইন ছিল। তো এই জিনিসকে সামনে রেখেই এই সম্পর্ক। এখন এখানে তিন চারটা ব্যাপারই তুমি যেগুলি বললে সবগুলি কাজ করে। কারণ ভারতের যে মূল্যবোধ না, এখানে চীনাদের বা আমেরিকানদের সাথে আমাদের একটা তফাৎ আছে। আমেরিকান বা চীনার তুমি, এটা আমাকে আমার এক চাইনিজ বই আছে, সেই বলে, ইউনান একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের প্রফেসর, ব্রাদার, ইউ পিপুল ভেরি ইমোশনাল, ইউ কিপ দিস পার্সোনাল রিলেশনস আর ভেরি ইম্পর্টেন্ট। চাইনিজ সোসাইটি নো, তুমি পাওয়ারে আসো আমি তোমাকে ম্যাডাম ম্যাডাম করবো। শেখ হাসিনা যতদিন পাওয়ারে ছিল ততদিন চীনারা কম তেল দিছে তাকে, আজকে চীনারা তার খবর নেয় নেয় না। বুঝলেন? ইন্ডিয়াতে এই একটা ব্যাপার আছে যে শেখ পরিবারের সাথে ভারতের যে সম্পর্ক, মানে শেখ হাসিনা কিন্তু সবারই বহিঞ্জি। এই যে লোকজন মাঝে মনে করলো যে মোদীর সরকার পড়ে যাবে, এই ককরোচ পার্টি অমুক তমুক, ছাগল তো বাংলাদেশে এরা বোঝে না যে অত সোজা না ইন্ডিয়াতে গভর্নমেন্ট। তো আমি বললাম যে তর্কের খাতিরে যে মোদীর সরকার পড়ে গেল, মোদীর সরকার পড়লে তো আর ভারতবর্ষে ককরোচরা গভর্নমেন্ট করবে না, গভর্নমেন্ট করবে কংগ্রেস। তো মোদী ওনাকে বহিঞ্জি বলে, মোদীর সাথে ওনার খাতির কবে থেকে? মোদীর সাথে শেখ হাসিনার খাতির, মানে মোদী তো এর আগে ন্যাশনাল পলিটিক্স করেনি, 14 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীর সাথে শেখ হাসিনার আসা যাওয়া একটা সম্পর্ক। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর সাথে তো মানে ওরা তো মাসিজি, বহিঞ্জি পারিবারিক বলে ওরা সম্পর্ক। পারিবারিক সম্পর্ক। শেখ মানে সোনিয়া গান্ধী এখনো ওকে মানে সিস্টার, হাউ আর ইউ, এই টাইপের। হ্যাঁ, ইন্দিরা গান্ধী শেখ হাসিনাকে বচ্চি বলতো, যেটা জিয়া সাহেবকে বলছিল, বচ্চি কো ভেজ রে জেনারেল সাহেব, কুছ হো গিয়া হাম আপকো জিম্মেদার। তো জিয়াউর রহমান যতই কও, নো ডিসরেসপেক্ট, একটা মেজর তো, আফটার অল একটা মেজর থেকে রাতারাতি দেশ স্বাধীন হচ্ছে, জেনারেল হয়েছে। তো ইন্দিরা গান্ধীর এই হুঙ্কার যে জেনারেল সাহেব, মেয়েকে পাঠাইতেছি যদি কিছু হয় তোমাকে জিম্মেদার, এই জন্য মানে আর কিছু হয় না শেখ হাসিনার কোনো ফিজিক্যালি কোনো রকম। তো এর জন্য আমি বলতেছি এটা তো এরা, তো এই জয় পুতুল, রাহুল প্রিয়াঙ্কা এরা তো একসাথে বড় হয়েছে 4-5 বছর ইন দিল্লি। তো এইটার সম্পর্কটা পার্সোনাল, এই সম্পর্কটা পলিটিক্যাল, এই সম্পর্কটা আদর্শজনিত। ইন্ডিয়া অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যত এখানে বিজেপি ক্ষমতায় থাকুক, ইন্ডিয়ান অফিসিয়ালি ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। ওই সব সব মিলাই টিলাই একটা, মানে শেখ হাসিনা কিন্তু সবারই বইনজি ইন্ডিয়াতে, বইনজি মাসিজি, হ্যাঁ, তো দিদি। তাই জন্য শেখ, আমি তোমাকে একটা শুধু ঘটনা বলি, টাইমস অফ ইন্ডিয়া একটা সার্ভে করছিল 2018 কি 19, আমার ঠিক মনে পড়ে না। হ্যাঁ, এরকম সময় যে হু হুইচ কান্ট্রি ইজ কনসিডার্ড মোস্ট ফ্রেন্ডলি বাই ইন্ডিয়ান্স। প্রায় টাইমস অফ ইন্ডিয়ার 80-90 হাজার রিডারের জরিপ, and who is the most popular foreign leader in India? সব থেকে হাইয়েস্ট ইয়ে পাইছিল শেখ হাসিনা এন্ড বাংলাদেশ। বাংলাদেশ ইজ দ্য মোস্ট ফ্রেন্ডলি কান্ট্রি ফর ইন্ডিয়া, শেখ হাসিনা ইজ দ্য মোস্ট ফ্রেন্ডলি লিডার ফর ইন্ডিয়া, অলমোস্ট 56। আমি প্রথমে ভাবছিলাম যে এরকম একটা সার্ভে হয়েছে হয়তো ইন্ডিয়ার সাথে রাশিয়ার এতদিনের সম্পর্ক, নো, রাশিয়া ওয়াজ নাম্বার 2, বাংলাদেশ ওয়াজ নাম্বার 1, ইটস অল ডিউ টু শেখ হাসিনা। এটা নিশ্চয়ই ইউনুস ক্ষমতায় থাকলে বাংলাদেশে ইন্ডিয়ানরা বাংলাদেশকে ফ্রেন্ডলি। তো এই যে পারসেপশন যে বাংলাদেশ উইল বি এ ফ্রেন্ড অনলি শেখ হাসিনা ইজ ইন পাওয়ার দেয়ার, এরকম একটা ধারণা ইন্ডিয়ান অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম কিন্তু এই জিনিসটা আসে, এই জিনিসটা আসে। এবং এর ফলে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিছে অফকোর্স অ্যাজ প্রাইম মিনিস্টার। জেনারেল ওয়াকারুজ্জামান যখন আমাদের আর্মি চিফকে 5 তারিখে বলল, তো তখন তো উনি প্রাইম মিনিস্টার, আর উনি প্রাইম যে মিনিস্টার ছিলেন। রেজিগনেশন, এবং উনি যে প্রাইম মিনিস্টার পদ থেকে কোনো রেজিগনেশন দেন নাই, এটা তো রাষ্ট্রপতি চুপ্পু সাহেব নিজেই বলছেন। হ্যাঁ, তো এখনো তো কোনো রেজিগনেশন, চুপ্পু সাহেব যে রাষ্ট্রপতি নাই এখন, তো ওনার সেক্রেটারিয়েটে তো লোকজন আছে। তো শেখ হাসিনার কোনো রেজিগনেশন এরা তো এখনো খুঁজে বাইর করে দেখাতে পারেনি ওনার সই করাইয়ে। তো ফলে শি ওয়াজ গিভেন শেল্টার অ্যাজ এ প্রাইম মিনিস্টার, বাট শি ইজ কন্টিনিউইং টু স্টে দেয়ার বিকজ ইন্ডিয়া কনসিডার্স হার টু বি এ ফ্রেন্ড। আর উনি তো একলা না, এখানে আওয়ামী লীগের সিনিয়র প্রচুর লিডার আছে, প্রচুর লিডার, এক্স মিনিস্টার্স, প্রেসিডিয়াম মেম্বার্স, দে আর অল হিয়ার। কেউ দিল্লিতে আছে, কেউ কলকাতা আছে, সিনিয়র সিনিয়র জেনারেলরা আছে, পুলিশ অফিসার্সরা আছে, হু আর কনসিডার টু বি ইন্ডিয়াস ফ্রেন্ড। তো ইন্ডিয়ার একটা ব্যাপার হচ্ছে কি, ইন্ডিয়া আমেরিকাও না। হ্যাঁ, আমেরিকা তুমি আজকে ফ্রেন্ড, কালকে
এটা তো বলে যে আমেরিকা যার ফ্রেন্ড তার কোনো দুশ্মনের দরকার নাই। দরকার নেই। এইটা কিসিঙ্গার নিজেই বলছিল আমরা যে এখন একটা এইটাই। অন্য প্রসঙ্গে যাই তাহলে। হ্যাঁ, আমি একটু ভৌগোলিক বিষয়টাকে নিয়ে, কূটনৈতিক বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, কারণ আপনি জানেন যে সার্জিও গড় এখন বাংলাদেশে গেছেন। তো এই যে মানে বাংলাদেশে যে আমাদের যে একটা ভারত বাংলাদেশ মনে করেন এরকম মাঝখানে ভারত, চায়না, আমেরিকা এবং পাকিস্তান সহ ওই ব্লকটা, এই অবস্থাতে বাংলাদেশের উপর যে একটা আহ, মানে ঐতিহাসিক ভৌগোলিক প্রভাব এবং ঐতিহাসিক একটা সম্পর্ক যেটা নিয়ে আমরা কথা বললাম, সেটা ভারতের সাথে রাখতে চায়, যেহেতু আমাদের নেইবারিং কান্ট্রি অ্যাজ ওয়েল। চীনের একটা বিনিয়োগের ব্যাপার আছে, অবকাঠামোগত ব্যাপার আছে। যুক্তরাষ্ট্র এখন যে মাঝখান থেকে আবার ওখানে একটা প্রভাব প্রতিপত্তি, আপনি যেটা বলেন, কূটনৈতিক মানে তৎপরতা বাড়িয়েছে। আবার তো এদিক দিয়ে তো পাকিস্তান, টার্কি, এরা তো আছে, এই যে মুসলিম বিশ্ব যেটাকে বলি আমরা। এই অবস্থাতে সার্জিও গড় গেলেন এবং রিসেন্ট পাস্টে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ সমকুল ব্যক্তিরা, পল কাপুর ধরেন, সার্জিও গড় বলেন, টার্কির থেকে বলেন, তারপরে পাকিস্তানের লোক, বড় হাই অফিসিয়ালরা তো যাওয়া আসা করছে। এই অবস্থাতে বাংলাদেশে সার্জিও গড়ের লাস্টে এখনকার যে সফরটাকে আপনি কিভাবে দেখছেন? দুটো উদ্দেশ্যে সার্জিও গোর ওখানে গেছে। একটা হচ্ছে চীনে গিয়ে তারেক সাহেব শুধুমাত্র কতগুলি চুক্তি করছে অবকাঠামোগত এমওইউ, হ্যাঁ। বিনিয়োগের জন্য তা নয়, উনি মোটামুটি একটা চীনকে কথাই দিয়ে আসছে যে চীনের যে চায়না মায়ানমার ইকোনমিক করিডর, জি। যেটা সূত্রপাত চীনের ইউনান প্রদেশ এবং শেষ হচ্ছে মায়ানমারের আরাকান প্রদেশে, এইটাকে ওরা বাংলাদেশের ভিতরে এক্সটেন্ড করতে চাচ্ছে। কেন এক্সটেন্ড করতে চাচ্ছে? দুটো কারণ আছে। একটা কারণ পুরোপুরি ভাবে স্ট্র্যাটেজিক, আরেকটা কারণ কমার্শিয়াল বা ইকোনমি। কমার্শিয়াল ইকোনমিকটা আমরা বুঝতে পারি যে এই জায়গাতে চীন অনেক ইনভেস্ট করবে, চীন এখানে একটা করিডোর, কিন্তু মেইন পারপাস মানে অফ ওই দ্য যে সিল্ক করিডোর রোড চীনে। যেটা। না, সিল্ক না, এটা তোমার আমেরিকানরা যেখান দিয়ে চিটাগাং, কক্সবাজার, উখিয়া দিয়ে রাখাইন প্রদেশে একটা রাখাইন করিডোর করতে যাচ্ছে, ওই রাখাইনে গিয়েই চায়না মায়ানমার ইকোনমিক করিডোর শেষ হচ্ছে, ওইটাকে ওরা পশ্চিমের দিকে ঘুরে বাংলাদেশের ভিতরে আনতে চাচ্ছে। বাংলাদেশের দিকে, কেন? হ্যাঁ, হ্যাঁ। এইটা হইতেছে যে চায়না মানে আমেরিকানরা যে রাখাইন করিডোর করতে চাইছে কেন? আমেরিকানরা তো কোনো বিনিয়োগ এখানে অবকাঠামোগত পরিকাঠামোগত ওইসব ব্যাপার ওদের নাই, ওরা এই করিডোর ইউজ করে মায়ানমারে একটা বড় গোলযোগ পাকাইতেছে। মায়ানমারে বিভিন্ন গেরিলা গোষ্ঠী যারা যুদ্ধরত, মায়ানমারে গৃহযুদ্ধ একটা চরম জায়গাতে চলে গেছে। মায়ানমারের সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সরকারের দখলে মাত্র 40% মায়ানমারের ভূখণ্ড, এখন বাকি সব এই বিভিন্ন গেরিলা গোষ্ঠী। এদেরকে আমেরিকা বিভিন্নভাবে সাহায্য করছে, থাইল্যান্ড বর্ডার দিয়েও করছে, বা কিছু কিছু ওরা, তুমি লক্ষ্য করবো ইউনুস সাহেব যখন ক্ষমতায় আসলেন, আমেরিকান জাহাজ এই চিটাগাগে প্রায় নেভেল ডিপ্লোমেসি পোর্ট অফ কল, ওরা আসার সময় ওই রাখাইন কোস্ট ছুঁয়ে ওইখানে অস্ত্রশস্ত্র বিভিন্ন গেরিলাদের জন্য নামায় দিয়ে আসছে। এটাকে ইন্টেলিজেন্সের ভাষায় বলে কিসিং দ্য কোস্ট অপারেশন। মানে আক্ষরিক অর্থে কিসিং না, কিসিং দ্য কোস্ট মানে একেবারে ঘেইসে মানে আসবে, মাল নামায় দেবে। এগুলি অনেকেই করে। আমরাও বালুচ গেরিলাদের যখন ইন্ডিয়ানরা হেল্প করছে, ওই ইরানে তেল আনতে জাহাজ এসছে, একেবারে বালুচিস্তানের মাকরান কোস্ট ঘেসে উদার মেয়ে আ যাইয়ে উদার হাতিয়ার, তো এইসব এগুলি আমেরিকানরা এখানে করছে। এবং এই অস্ত্র টস্ত্র পাই মায়ানমারের এই গেরিলা গোষ্ঠীগুলি এত শক্তিশালী হলো যে 1-2 বছরের মধ্যে তারা মায়ানমারের রেগুলার আর্মিকে একেবারে ব্যাকফুটে ফেলায় দিল। তো আমেরিকা এই করিডোরটা যে চাইতেছে, এখানে গন্ডগোল। এখন চীন তো চাইবে যে মায়ানমারের যে সেনার সামরিক চুনটা, এখন যেটা আবার নির্বাচন হয়ে ওই আর্মি চিফ এখন প্রেসিডেন্ট মিং অং লাইন, চায়না এদেরকে ক্ষমতায় রাখতে চাইবে, মানে এরা চায়নার পক্ষে। এবং আমেরিকা এদেরকে ক্ষমতার থেকে ফেলাই দিয়ে মায়ানমারে 2-3টা স্বাধীন রাষ্ট্র টাষ্ট্র এরকম একটা তাদের প্ল্যান আছে। ইন্ডিয়া এই জায়গাতে, ইন্ডিয়ার লাইনটা হয়েছে, ইন্ডিয়া মায়ানমারেই বলো বাংলাদেশে বলো চীনের প্রভাব খুব বেড়ে যাক, এটা যেমন চায় না, আবার এখানে আমেরিকার খুব প্রভাব বেড়ে যাবে এবং আমেরিকা যা খুশি তাই যখন খুশি গোলমাল তৈরি করবে।
এক্ষেত্রে আমি বলবো যে চীনের থেকেও বেশি আমেরিকাকে ইন্ডিয়া বেশি মানে আমেরিকানদেরকে বেশি সন্দেহের চোখে দেখে, কারণ আমেরিকানরা যেখানেই যায় সেখানে গোলযোগ তৈরি করে। হ্যাঁ, ওরা আনস্টেবল করে ফেলে সোসাইটিকে, আনস্টেবল করে দেশকে। ফেলবে, ঝামেলা পাকাবে। তো এর জন্য তুমি দেখো যে আমেরিকানরা যেসব ট্রেনার মায়ানমারের সিভিল ওয়ারে গেরিলা গোষ্ঠীগুলিকে ট্রেনিং দেওয়ার জন্য গেছিল, তারা যখন ভারতের ভূখণ্ড দিয়ে ফেরার চেষ্টা করছে, তাদের বেশ কয়েকজনকে ইন্ডিয়া অ্যারেস্ট করছে এবং অনেক চাপ সত্ত্বেও ওদেরকে জেলে ঢুকায় রাখছে, এই ম্যাথিউ ভ্যান ডাইক ইত্যাদি এরা। হ্যাঁ, সানস অফ লিবার্টি। তো এখন আমেরিকানরা এই সার্জিও গোরের সফরের মূল উদ্দেশ্য হয়েছে তারেক সরকারের উপর একটা প্রবল চাপ সৃষ্টি করে ওই রাখাইন করিডোরটাকে কার্যকর একটা রূপ দেওয়া, এবং চীন যে ওখান দিয়ে করিডোর করতে চাইছে সেটাকে বানচাল করা। এটা হচ্ছে 1 নম্বর স্ট্র্যাটেজিক পারপাস। 2 নম্বর হচ্ছে, যেহেতু তারেক সাহেব আমেরিকানদের খানিকটা বা ইশারা উপেক্ষা করে চীনের সাথে গিয়ে চুক্তি টুক্তি করছে, তা আর আমেরিকানরা ভরসা করতে পারতেছে না। ওরা চাইতেছে এই জন্য চাপ সৃষ্টি করে এই চুপু সাহেবকে সরায় ওইখানে ওরা ইউনুসকে রাষ্ট্রপতি করতে চাইছে। ইউনুস ইজ দেয়ার ম্যান। হ্যাঁ, এবং এখন খলিল কি সাহেব। এটা এটা চাইছে তারা? এখনো তারা এই ইউনুস হ্যাঁ, আছে? আরে ইউনুসকে ওরা 70 সাল থেকে তৈরি করছে। ইউনুস তো আদি অকৃত্রিম দালাল। ইউনুস তো বাংলাদেশের লোক নামকে বাঁচতে। হ্যাঁ, ও আমেরিকানদের এজেন্ট, একদম সুপার এজেন্ট। হ্যাঁ, আমেরিকানদের জন্য সে 2 নম্বরই না 24 নম্বরই কাজ করতে রাজি। তো ফলে আমেরিকানরা ওকে যদি রাষ্ট্রপতি করতে পারে, তোমার দেশের রাষ্ট্রপতির অনেক ইমার্জেন্সি পাওয়ারটার আছে, মানে অনেক। একটা ইলেক্টেড গভর্নমেন্টকেও কন্ট্রোল করতে পারবে। আর প্রেসিডেন্ট ইজ দি কমান্ডার ইন চিফ অফ দ্য আর্মড ফোর্সেস, সুপ্রিম কমান্ডার। আর্মি তার হাতে থাকবে। তো এর জন্য একটা সন্দেহ আমাদের আছে অনেকেরই, যে ইউনুসকে রাষ্ট্রপতি করে তারপরে ওয়াকার সাহেবকেও দেখো আর্মি চিফ রাখে কিনা, নাকি তাকে কোন একটা দেশে রাষ্ট্রদূত টুত করে ভাগায় দিয়ে ওদের মন পছন্দ কাউকে আর্মি চিফ টিফ করবে। আর্মি অ্যান্ড প্রেসিডেন্টটা আমেরিকা নিজের হিসাব মতো করতে চাইছে, যাকে ইলেক্টেড গভর্নমেন্টকে ওরা কন্ট্রোল করতে পারে, কারণ ওরা একটা জিনিস মানে বুঝতেছে। সার্জিও গোরের ট্যুরটাকে কি আপনি তাহলে এই হ্যাঁ, এজেন্ডাটা বাস্তবায়ন এই করতে দুটা দিচ্ছেন? দুটা পারপাস। ওয়ান ইজ নেগেট দি চাইনিজ করিডর এবং ক্রিয়েট দ্য রাখাইন করিডর ফর উইথ দ্য আমেরিকান পারপাস। আর নাম্বার 2 হচ্ছে পুট ইউনুস এট দ্য টপ। এই জন্য প্রেসিডেন্টকে, নাহলে চুপু সাহেব এতদিন ছিলেন, ওনার তো আরো কিছুদিন ছিল টেনিওর। হ্যাঁ, হ্যাঁ, এতদিন রাইট। উনি ছিলেন, এখন ওনাকে, ওনার হঠাৎ শরীর এমন খারাপ করছে, আই ডোন্ট বাই দিস। হ্যাঁ, শরীর টরীর যাও খারাপ করছে, আসলে হি রিজাইন্ড আন্ডার অ্যাকিউট পলিটিক্যাল প্রেশার। এবং এই এরকম প্রেশারটা, আমি আমি মে মাসেই শুনেছিলাম, যে মে মাসে আমাকে একজন বলেছিল যে, এবং এটা সত্যি হলো, তখন তো বুঝতে পারি নাই যে এটা আমরাও জানতাম যে হ্যাঁ, প্রচন্ড জুলাইয়ের প্রেশার শেষে চুপু সাহেবের উপর। অগাস্টের আগে ওনার শারীরিক অসুস্থতা দেখা ওনাকে নেমে যেতে বলা হয়েছে, না হলে ওনাকে টার্মিনেট করা হবে, এরকম। টার্মিনেট শুধু করা না তো, টার্মিনেট করা হবে এবং ওনার বিরুদ্ধে নানা রকম মামলা টামলা দিয়ে মামলা ওনাকে টামলা, ফাঁসানোর হ্যাঁ। চেষ্টা হবে। কারণ বাংলাদেশে তখন মামলার কোনো মা বাপ নাই না। যখন মানে যাকে যে মামলা। আচ্ছা দাদা, তাহলে আপনি বললেন যে, মানে আপনি যেটা বলছেন যে মিস্টার গড যে গেছে বাংলাদেশে, সেটা হচ্ছে যে, একটা হচ্ছে যে আম, মানে করিডোর বিষয়টা সমাধানের একটা প্রেশার দেওয়া, যে চায়না থেকে সরে আসা, ফোকাসটা যেন সরে আসে, কারণ তারেক রহমান যে এমইউ গুলো করে আসছেন, এটা একটা। আরেকটা হচ্ছে যে রাষ্ট্রপতি, মানে টপ পার্সন যেন ইউনুসকে বসানো যায়, এটা তো বুঝলাম। তাহলে এই অবস্থাতে, যেমন চায়নার সাথে এক ধরনের বৈরিতা যুক্তরাষ্ট্রের আছে, বাট শোনা যায় যে, মানে জানি আমরা যে ভারতের সাথে আমেরিকার একটা ভালো রিলেশনও আছে, নাকি আসলে নাই? মানে এই আমরা ক্ষেত্রে এটা এমন কাউকে, যদি, হ্যাঁ। ইন্ডিয়া বিলিভস ইন স্ট্র্যাটেজিক অটোনমি। আমরা আমেরিকার পকেটেও যাব না, আমরা চীনের। এবং আমেরিকা যেসব জিনিস মায়ানমারে করতে চাইছে, ইয়ে 2-3টা রাষ্ট্র হবে, আমেরিকার ওখানে ধান্দা, ওখানে রেয়ার ক্রিশ্চিয়ান আর্থ আছে রাষ্ট্র হবে, প্রচুর। কি কি যেন না শোনা না, যায় আর কি, ওদের তো ওই। ওইখানে, ওখানে তো রিসোর্স পলিটিক্স, যেটা হ্যাঁ, যে বাংলাদেশের এই উপকূলে প্রচুর মোনাজাইট স্যান্ডস আছে, আর মায়ানমারের বিভিন্ন প্রদেশে, বিশেষ করে কাচিন প্রদেশে প্রচুর রেয়ার আর্থ, হ্যাঁ, যেটা শোনা এখন যায় যে চীনে বিশ্বের চীনে যাচ্ছে, কত পার্সেন্ট চীনে রেয়ার আর্থ যাচ্ছে। তো ওখানেই। আমেরিকা
আমেরিকা এখানে থাবা দেওয়ার একটা তালে আছে। ভেনিজুয়েলাতে আমেরিকা গিয়ে রাষ্ট্রপতিকে হাইজ্যাক করে আনছে কেন? তেল। ভেনিজুয়েলা অ্যাকাউন্টস ফর অ্যাবাউট 24% অফ দ্য ওয়ার্ল্ড গ্লোবাল মানে অয়েল রিসোর্স। ইরানেও ওখানে ঢোকার ধান্দা ওই একই কারণে। ভেনেজুয়েলার ইরান মিলে টোটাল ওয়ার্ল্ডের 35 to 40% অফ দ্য মানে অয়েল অ্যান্ড গ্যাস রিসোর্সেস এইগুলি। তো আমেরিকা এখানে তাদের এইসব রিসোর্স পলিটিক্স এর জন্য তারা এই সরকারকে মানে মিলিটারি সরকার যেটা বা এখন যেটা ইলেক্টেড এদেরকে দুর্বল করে স্বাধীন রাষ্ট্র করতে যেতেছে। তার জন্য ভারত যদি তাদের সাথে এই ব্যাপারে খেলতো তাহলে তো বাংলাদেশের কোনো দরকার ছিল না আমেরিকা। ভারতের সাথে মায়ানমারের 1600 কিলোমিটার বর্ডার, মায়ানমারের সাথে বাংলাদেশের বর্ডার কতটুকু? কিন্তু ভারত এটা খেলে না কেন? ভারত এটা চায় না যে মায়ানমার, ভারত একটা জিনিস চায় মায়ানমারে গণতন্ত্র ফিরে আসুক, মায়ানমারে আর্মি ব্যারেকে ফিরে যাক, বর্ডারে পাহারা দেখ, ওইসব করুক। কিন্তু ওইখানে এই গৃহযুদ্ধের অবসান একমাত্র ঘটতে পারে ভারতের মতে একটা সিজ ফায়ার করে রাজনৈতিক আলোচনা দিয়ে। ভারত যেভাবে নিজের দেশের ভিতরে এই ধরনের আন্দোলন ভারত কি করে ট্যাকেল করছে, টেবিল ইনিশিয়ালি যখন এই ধরনের বিদ্রোহ হয়েছে মিলিটারি ওখানে গেছে, কিন্তু আলটিমেটলি মিলিটারি তো বেশি দিন অপারেশন, আলটিমেটলি ও টক্স পে বুলাও, টেবিল পে লেकर आओ, বাত করো, কথাবার্তা বলে এগুলি রফা করছে। তো ভারত, মিগং লাইং রিসেন্টলি ইন্ডিয়াতে আসছিল মোদিজি এবং আমাদের বিদেশ মন্ত্রী ওনাকে এই অ্যাডভাইস দিছে যে তুমি একটা কম্প্রিহেন্সিভ সিজ ফায়ার করে, নেশন ওয়াইড কম্প্রিহেন্সিভ সিজ ফায়ার করে একটা নেশন ওয়াইড মানে পলিটিক্যাল রিকনসিলিয়েশনের জন্য ডিসকাশন শুরু করো, যেটা অং সান সুচি শুরু করছিল। উনি যখন ওনার যখন সরকার আসছিল হ্যাঁ। 2015-তে, পাংলং টু বলে মানে উনি যেটা করছিলেন ওইটা তুমি আবার শুরু করো এবং ওইটা করে একটা রফায় আসো সবার সাথে, একটা ফেডারেল কনস্টিটিউশন যেখানে স্টেটগুলিরও যথেষ্ট পাওয়ার থাকবে। কেন এইটা না হলে তুমি শুধু মিলিটারি দিয়ে দমন পীড়ন করে এত তার মানে বড় কি আন্দোলন। দাঁড়ালো? তার মানে দাঁড়ালো তার যে মানে ওইখানে এইটাই দাঁড়ালো যে ইন্ডিয়া এখানে আমেরিকার সাথে আমার যাই বোঝাপড়া থাকি, ইন্ডিয়া এটা কোনোদিন চাইবে না, হইতেও দেবে না যে মায়ানমারে একটা গোলমাল পাকাও। কেন? মায়ানমারে ইন্ডিয়ার দুইটা কানেক্টিভিটি প্রজেক্ট আছে। একটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়ার যোগাযোগ অল্টারনেট রুট, হ্যাঁ, কলকাতা থেকে সিটওয়ে বন্দর আর রাখাইন প্রদেশে, সেখান থেকে নদী পথে পালেটোয়া এবং তারপরে জরিনপুই মিজোরাম। দিস ইজ দ্য কালাদান মাল্টি বোর্ডার প্রজেক্ট। ইন্ডিয়া এটা অপারেশনালাইজ করতে চায়। ইন্ডিয়া এটা অপারেশনালাইজ তখনই করতে পারবে যখন মায়ানমারে গৃহযুদ্ধ বন্ধ হবে। আরেকটা হচ্ছে গোল্ডেন ট্রাইল্যাটারাল হাইওয়ে, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের মণিপুর রাজ্য থেকে মায়ানমারের ভিতরে 7-8টা প্রদেশ দিয়ে সোজা গিয়ে থাইল্যান্ডে, এটাকে গোল্ডেন ট্রাইল্যাটারাল হাইওয়ে। তো ইন্ডিয়া এই প্রজেক্টগুলি অপারেশনালাইজ করতে চায়। তার জন্য দরকার মায়ানমার একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে একসাথে থাকবে। মায়ানমার ভেঙে যদি পড়ে, ইট ফলস অ্যাপার্ট এজ এ কান্ট্রি, ইট ডাজ নট সার্ভ ইন্ডিয়াস পার্ট। আর ইন্ডিয়া কোনো সময়ই মানে এই ডিস্টেবিলাইজেশন পলিটিক্স, এটা বাংলাদেশের ক্ষেত্রে ইন্ডিয়া চায় না যে ডিস্টেবিলাইজেশন হবে। হ্যাঁ, এখানে আমেরিকানরা খেলবে কেন? আমেরিকানরা গোলমাল লাগাই দিয়ে, আগুন লাগাই দিয়ে সময় মতো দেখবে বয়েজ উইল গো হোম বিফোর ক্রিসমাস ওরা ভাইগে যায়। ওরা হ্যাঁ, মানে কেটে আফগানিস্তান পড়ে। থেকেও, হ্যাঁ, ভিয়েতনাম থেকেও আচ্ছা আলটিমেটলি তো দাদা, পালায়। তাহলে তাহলে মানে আমি জাস্ট বোঝার চেষ্টা করছি এর মধ্যে শেখ হাসিনা যাবেন। আমি আমি বোঝার চেষ্টা করছি যে অবভিয়াসলি যখন নাকি 15 বছরের একটা গভর্নমেন্ট ছিল, সেটা শেখ হাসিনা গভর্নমেন্টের জায়গায় অন্য গভর্নমেন্ট থাকলেও একটা কূটনৈতিক বন্দোবস্ত তৈরি হয়, কূটনৈতিক একটা ব্যবস্থা, বিভিন্ন রাষ্ট্রের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে, একটা কূটনীতিতেও একটা স্টেবিলিটি তৈরি হয় যে হ্যাঁ, কূটনৈতিক রিলেশনটা বাংলাদেশ এই এই রাষ্ট্রগুলোর সাথে এইভাবে ডিল করবে। অবভিয়াসলি একটা নতুন সরকার গঠিত হয়েছে ফেব্রুয়ারি মাসে, তারেক রহমান সরকার, বিএনপি সরকার। সেই সরকার নতুন করে তাদের কূটনৈতিক রিলেশনশিপগুলোকে তাদের মতো করে তৈরি করবে। এই জায়গাটাতে ভারতের সাথে যে আমাদের ঐতিহাসিক সম্পর্ক, ভারতে আওয়ামী লীগের সাথে একটা রিলেশনশিপ, আমাদের নেইবারিং কান্ট্রি, সব কিছুর পরে তাহলে ভারতের সাথে আমরা আজকে কোন জায়গাটায়? বাংলাদেশের আপনার কি মনে হয় বিএনপি সরকার কোন পথে হাঁটছে? ভারতের সাথে আসলে রিলেশনশিপটার দিকে কোন দিকে হাঁটছে তারা? আপনি কি বুঝতে পারেন? কারণ অতীতে কিন্তু ভারতের সাথে ওইভাবে অ্যালাইনমেন্টটা বিএনপির ওইভাবে পজিটিভ না ছিল না, না। বিয়ে শোনো, এই জায়গাতে আমি পরিষ্কার একটা কথা তোমাকে বলতে চাই। জি। 2001 সালেও
ভারত কিন্তু যখন বাংলাদেশে নির্বাচনে জিতে বিএনপি আসলো ক্ষমতায়, জি, ভারত কি কোনো ঝামেলা করছে? ভারত তো যথেষ্ট ওয়েলকামিং আগায় ছিল। গিয়ে একরকম, আগায় গিয়ে একরকম মানে বিএনপির সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। তার বিনিময়ে কি হয়েছে? 10 ট্রাক অস্ত্র ঢুকছে, যেটা আমাদের নর্থ ইস্টে যাবে। পরেশ বড়ুয়ারা সেখানে বসে থেকে অপারেশন করছে। তো আমি তোমার সাথে একটা ভালো সম্পর্ক করার চেষ্টা করলাম। ব্রজেশ মিশ্র, অটল বিহারী বাজপেয়ীরা বললো, উইল নট পুট অল আওয়ার এগস ইন ওয়ান বাস্কেট। ঠিক আছে, আওয়ামী লীগের সাথে ঐতিহাসিক সম্পর্ক, কিন্তু বিএনপির সাথে আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা ভালো রিলেশন চাই। তার বিনিময়ে কি আমরা দেখলাম? তার বিনিময়ে দেখলাম যে ভারতের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত, এবং বিশেষ করে এই 10 ট্রাক অস্ত্র, যেগুলি নর্থ ইস্টে গেরিলাদের জন্য আসতেছে, প্লাস বাংলাদেশের জিহাদিদের জন্য আসতেছে, যারা ভারতের বন্ধু না। তারপরের থেকেই তুমি দেখবা যে যখন খালেদা জিয়ার মানে শাসনের অবসান হইল, নতুন করে ভারত মানে শেখ হাসিনা গভর্নমেন্ট আসলো, ভারত এটা বুঝলো যে বাংলাদেশে ওই একটাই বাস্কেট ইন্ডিয়ার আছে। বিএনপির সাথে বন্ধুত্ব করতে গিয়ে ভারত যখন দেখলো যে বিএনপির সাথে আমি বন্ধুত্ব করতেছি, তারেক রহমানকে আমরা দিল্লিতে হোস্ট করছি, হি ওয়াজ নাথিং এট দ্যাট টাইম। তাই তো 2002-03 তারেক ও হ্যাঁ, রহমান যখন পলিটিক্যালি দিল্লি, ওনার কোনো ইয়া ছিল না, উনি না যে ওয়াজ কিছুই ছিল জাস্ট না, ও পলিটিক্যাল পার্টিরও কোনো পজিশন ছিল না, গভর্নমেন্টেও কিছু ছিল না। উনি শুধু হাওয়া ভবন করতেন তখন। আর হাওয়া ভবন কি, এটা তুমিও জানো আমিও জানি। ইট ওয়াজ এ কালেকশন পয়েন্ট ফর মেনি থিংস। যাই হোক, এটা ওনার দলের লোকই বলে। তো তারপরে তো ওনাকে যথেষ্ট মানে দিল্লিতে হি গট অডিয়েন্স উইথ লট অফ ইম্পর্টেন্ট পিপল। হ্যাঁ, ইভেন আম্বানিদের সাথে মিটিং ফিটিং, যাই হোক। কিন্তু সেই জিনিসটা একদিকে উনি এটা ইন্ডিয়ার সাথে করলেন, আরেকদিকে তলায় তলায় ওই 10 ট্রাক অস্ত্র, এইসব ব্যাপারগুলি হইলো। তো এর জন্য শেখ হাসিনা পরে ক্ষমতায় আসার পরে ইন্ডিয়া এটা বুঝেই শেখ হাসিনার সাথে সম্পর্ক আরো সুদৃঢ় হইল, যে বাংলাদেশে উই ডোন্ট হ্যাভ এন অল্টারনেটিভ। এখন এইবার যখন বিএনপি ইলেকশন কন্টেস্ট করার আগে তারেক সাহেব দেশে ফিরলেন, তখনও ইন্ডিয়া কিন্তু রিচ আউট করছে। ইন্ডিয়া তারেককে ইনভাইট করছে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে, এবং ভারতবর্ষে আসার জন্য। উনি চীনে গেছেন, ওটা আলাদা ব্যাপার। ইন্ডিয়া ডিড ইটস বিট, ইন্ডিয়া কিন্তু আগ বাড়ায় গিয়ে এই এখনো তো জিনিসগুলি আবার করছে, ব্রিক্সের সম্মেলনের জন্য ওনাকে ইনভাইট ব্রিক্সের করেছে। জন্য ইনভাইট করছে। এখন তারেক সাহেব যদি আসেন, ভালো কথা, উনি আসবেন। উনি যদি না আসেন, তখন এটা অন্যরকম ব্যাপার দাঁড়াবে। আর একটা জিনিস কি জানো, চীনই বলো, পাকিস্তানি বলো, আমেরিকা বলো, কেউই কিন্তু বাংলাদেশের প্রতিবেশী না। বাংলাদেশের 3 দিকে কিন্তু আমরা, ইন্ডিয়া। এর জন্য মানে তারেক সাহেব যদি এই ভৌগোলিক বাস্তবটা ভুলে যান, জিওগ্রাফিটা, ইউ ক্যান চেঞ্জ মেনি थिंग्स, यू कैनॉट चेंज योर हिस्ट्री एंड योर जियोग्राफी। जो हो गया वो हो गया, और जो बगल में है। তো আমরা এখন আমেরিকা বাড়াবাড়ি করলে ব্রিক্সে আমরা নানা রকম ব্যাপার আমাদের আছে। আমাদের ইদানিং দেখবো যে চীনের সাথে আমরা সম্পর্ক ভালো করার জন্য চীনও যথেষ্ট উদ্যোগ নিছে। মানস সরোবর তিব্বতে হিন্দু যে পিলগ্রিমসরা যায়, তাদের যাওয়ার ব্যাপারটা এগ্রি করছে। হ্যাঁ, অজিত ডোভালের সাথে ওদের ফরেন মিনিস্টার ওয়াং এর দুই মিটিং হচ্ছে, একবার চীনে একবার ভারতে। ইনফ্যাক্ট তারেক যখন ইয়েতে ছিল চায়নাতে, তখন ওদের ফরেন মিনিস্টার ওয়াজ ইন ইন্ডিয়া। তো আমরা ভাই, উই আর এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমরা ওই আমেরিকা কিন্তু আমাদের উঠ দাদা বল। কি হয় জানেন, এখন যেটা হইতেছে এই যে ন্যারেটিভস বলি আমরা, প্রোপাগ্যান্ডা বলি বা স্পেকুলেশন বলি, আহ, যেহেতু ভারত তারেক রহমান বাংলাদেশে যাওয়ার আগে থেকে বা যাওয়ার প্রসেসটার থেকে, তারপরে খালেদা জিয়ার ফিউনারেল, সেটাতে মানে ভারতের একটা ওয়ার্ম একটা আমাদের আপনাদের জয়শঙ্কর জিকে পাঠালেন। তারপরে বারবার বারবার ভারত মনে হচ্ছে ওনাদের এক স্টেপ আগিয়ে যাচ্ছেন, কিন্তু অন দ্য কন্ট্রারি বাংলাদেশ সরকারের মানে তারেক রহমান সরকারের কেমন যেন একটা নির্জীবতা বা কোনো ধরনের কোনো উত্তর দেওয়া এরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না। সেটা নিয়ে বাংলাদেশে একটা আলোচনা হচ্ছে যে বাংলাদেশ সরকার ভারতকে পাত্তা দিচ্ছে না বা এই ধরনের কথাবার্তা। কিন্তু আমরা যারা ইভেন তো পশ্চিমও ভারত কি থেকে আমরা বাংলাদেশের পাত্তার জন্য খুব উদ্গ্রীব মনে করো?
এইটাই হ্যাঁ, আমি জানতে বাংলাদেশ চাচ্ছি একটা আসলে। বন্ধু রাষ্ট্র হইলে বন্ধু রাষ্ট্র। ভারতের অনেক রকম হুম। মানে অনেক বেনিফিট আছে, বিশেষ করে সিকিউরিটি, নর্থ ইস্ট, বাংলাদেশের ভূখণ্ড যাতে কোনো অন্যরকম লোকজন এসে ব্যবহার না করতে পারে, যেটা ইস্ট পাকিস্তান থাকার সময় হয়তো, সেটার জন্য ইন্দিরা গান্ধীর এত বড় উদ্যোগ। কিন্তু বাংলাদেশ ভারতকে বাদ দিয়ে নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আনার জন্যই হোক আর পানির জন্যই হোক, গঙ্গার বা তিস্তার, ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ খুব মানে লাভবান হয়ে যাবে। মানে পাকিস্তানিরা সেই জন্য বাংলাদেশকে, আবার একটা না না, একটা পাকিস্তানিরা বাংলাদেশকে কি দিতে পারে আমাকে বুঝাতো, বা না, তুরস্ক। ওইটাই আমি হুম। বলতে চাচ্ছিলাম। একটা গ্রুপ কিন্তু আবার বলছে যে উপর দিয়ে মনে হচ্ছে কেউ বাংলাদেশ পাত্তা দিচ্ছে না, কিন্তু আন্ডার দ্য টেবিলে ভারতের সাথে তারেক রহমান সরকারের খুব ভালো রিলেশন। আন্ডার দ্য টেবিল তারা সবকিছুই তাদের রিলেশন। ব্যাপারটা কি ওরকম আসলে, যে না আসলে উপর দিয়ে দেখা যাচ্ছে একরকম, ভিতরে ভারতের সাথে সে না, খুবই ভালো রিলেশন? বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের একটা ব্যাপার হচ্ছে কি, এখন তারেক সাহেব বাংলাদেশে যেহেতু, তারেক সাহেবের বিরুদ্ধে যারা আছে, আজকে আওয়ামী লীগ নাই, হ্যাঁ, তো পার্লামেন্টে ওর অপোজিশনটা কারা? এই জামাতের হুজুররা আর এনসিপির এই ভয়ঙ্কর। ট্যান্ডলগুলি। না না, তো এদের সাথে যেহেতু রাজনীতি সে করতেছে, সে হয়তো নিজেকে বেশি প্রো ইন্ডিয়ান দেখাতে চায় না, বা প্রো ইন্ডিয়ান বা ইন্ডিয়ার সাথে বেশি মাখামাখি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো অ্যাক্টিভিটি যদি হয়, তো ইন্ডিয়া কিভাবে রেসপন্ড করবে সেটা তো পাকিস্তান অপারেশন সিন্দুর তোমাদের চোখের সামনে রয়েছে না? হ্যাঁ, যে ঠিক আছে, তুমি কাশ্মীরে পেহেলগামে টেরোরিস্ট অ্যাটাক করবা, হ্যাঁ, সিন্ধু নদীর জল টল নিয়ে নানা রকম, তো এগুলো তো বঙ্গবন্ধুর লাইন, এটা তো তোমাদের নেতারই লাইন যে ভাতে মারবো পানিতে। তো এইটা ইন্ডিয়া করতে চায় না। আই এম টেলিং ইউ, একটা ব্যাপার, পিপল টু পিপল রিলেশন, এটা দীনেশ ত্রিবেদী যাওয়ার পর থেকে উনি ইনসিস্ট করতেছেন। কিন্তু তারপরেও যদি কিছু লোক জোর করে এইসব গোলমাল করে, তো বাংলাদেশ উইল ফেস দ্য কনসিকুয়েন্সেস। আর এখানে একটা জিনিস কি, মানে বাংলাদেশ আর ভারতের না একটা অদ্ভুত সিম্বায়োটিক রিলেশনশিপের ব্যাপার আছে, দুজনেরই দুজনকে খুব দরকার। তো বাংলাদেশে এইসব ট্যান্ডলরা, এইসব কাল পরশুর পোলাবান, হ্যাঁ, একটা শুদ্ধ ইংরেজিতে বাক্য লিখে দিলে ক্রিয়াকর্ম খুঁজে পাবে না, এইসব লোকও তো এখন এমপি টেমপি হয়ে ভাবতেছে তারা আসমান ছুঁয়ে ফেলছে। মারধর যখন খায় তখন বুঝতে পারে আর কি। পাবলিক তো পিটায় না মাঝে মাঝে এদের। তো এই, এদের কথা চাই না তো, এদের বাপের যখন চিকিৎসা করতে তখন ইন্ডিয়াতে কেন আসে ভাই? তখন যাও চীনে যাও, ব্যাংকক যাও। ওটা নিয়েও কিন্তু কথা আছে যে ভারত মানে খুঁজে খুঁজে ওদেরকে ভিসা দেয় দেয় কেন, যারা নাকি সারাক্ষণ গালি দেয়, আর আমরা নর্মাল যারা সাধারণ মানুষ ভিসা পাই না, এরকমও কথা হয়। না, ভিসা সাধারণ মানুষকে দেয় না এটা ঠিক না। এখানে হয় মেডিকেল কি, আর ভিসা তো চক্র, ওপেন। না ওপেন, এবং একটা চক্র হয়ে যায় তো অনেক জায়গাতে, যেহেতু দের ইজ এ গ্রেট ডিমান্ড, ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার। যে ভারত ট্যুরিস্ট ভিসা করলো, হ্যাঁ, 2 দিনে 1.5 লাখ অ্যাপ্লিকেশন পড়লো। এখন ভারতের এখানে যা স্টাফ, তুমি ফিজিক্যালি মনে করো মানে যে হ্যাঁ, এই এটা বিশ একটা খুব পঁচিশটা ঝামেলা লোকের হয়ে জন্য হয়ে দেড় লাখ যায়। অ্যাপ্লিকেশন সামলানো এটা সহজ কথা নাকি? ইটস ভেরি ডিফিকাল্ট। প্রবলেম আছে সেখানে, করাপশনও হয়ে যায়, কিছু লোক ধান্দাবাজি, সব ব্যাপার আছে, এগুলি অস্বীকার করার কিছু নেই। আমিও সাংবাদিক হিসাবে, আমি যখন বাংলাদেশে বিডি নিউজে ছিলাম, এই ইন্ডিয়ান ভিসা র্যাকেট আমি নিজে স্টোরি করছি। তাতে তো আমাদেরও কিছু ডিপ্লোমেট, আরে ভাই তুমনে লিখ দিয়া, আমি इसलिए লিখা, every day you get a chance to make 5,000 friends in Bangladesh, you end up making 4,000 enemies, কারণ এই যাকে ভিসা টিসা পাইলো না, এই টাউট বাটপারদের জন্য। ইন্ডিয়া এই ব্যাপারে কেয়ারফুল হতে হবে, সবই ঠিক আছে, কিন্তু যেরকম একটা ডিমান্ড, যেরকম প্রেশার বাংলাদেশ ভিসার জন্য, এতই যদি বাংলাদেশের সাধারণ মানুষ ভারতকে অবযত্ন করে, তো এত ভিসার অ্যাপ্লিকেশন কেন করবে? তাই জন্য এইসব লোক, মানে যেটা হইতেছে, দিস ডাজ নট রিফ্লেক্ট দ্য সেন্টিমেন্টস অফ দ্য পিপল অফ বাংলাদেশ। এরা রাজনীতি করে, রাজনীতি। এখানে তারেক রহমানকে যেটা করতে হবে, ইন্ডিয়া যেমন নিজের স্ট্র্যাটেজিক অটোনমিটা বজায় রাখে, আমরা মানে আমেরিকার সাথে অ্যালায়েন্স থাকলেও আমেরিকা যা বলবে তাই করবে না, উঠতে বসলে ওঠ, কারণ সেটা যদি মোদি করে, মোদি কিন্তু আউট হয়ে যাবে। এটা এটা ইন্ডিয়া পাই। ইন্ডিয়াতে যদি কেউ, ওই ইউনুস সাহেব যেটা বাংলাদেশে করে পার পেয়ে গেছে, এখনো তার খোয়াব দেখে সে রাষ্ট্রপতি, এইখানে কোনো ইন্ডিয়ান লিডার যদি এই জিনিস করে, মোরারজি দেশাইকে নিয়ে যেদিন আমেরিকান জার্নালিস্ট সেমার হার্সের সেই বই বাইরে এলো, প্রাইজ অফ পাওয়ার,
যে হি ওয়াজ এ পেইড সিআইএ এজেন্ট ইন ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। মোরারজি দেশাই ওই যে প্রধানমন্ত্রীর থেকে সে আউট হয়ে গেল, আর কোনোদিন তার পলিটিক্যাল কেরিয়ার করতে পারছে? এইটাই। রাজনৈতিকভাবে একটা তো আমি অপ্রাসঙ্গিকতা। আমি এইটাই বলবো যে ইন্ডিয়া যেমন নিজের স্ট্র্যাটেজিক অটোনমি মেনটেন করে, বাংলাদেশও তার স্ট্র্যাটেজিক অটোনমি, যেটা বাংলাদেশের স্বার্থে দরকার সেটা বাংলাদেশ করুক। বাংলাদেশের চীনের কথাও লাভ দেওয়ার কোনো কারণ নাই, আমেরিকার কথা নেই। হোয়াট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ দেখুক, এবং সেই জায়গার থেকে যদি ইন্ডিয়ার সাথে রিলেশনটা অ্যাপ্রোচ করে, আমার মনে হয় কোনো প্রবলেম হবে না। কিন্তু এইখানে ওই আরেকটা ব্যাপার আমি প্রশ্নটা তুলি, শেখ হাসিনা তো 1975-এর পর থেকে দিল্লিতে 81 অব্দি ছিল, তখন জিয়া সাহেব আসেন নাই ইন্ডিয়াতে। জিয়া সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট অবস্থায় ইন্ডিয়াতে আসেন নাই, উনি তো বাইল্যাটারাল ভিজিটে আসছেন তখন। এখন তো ব্রিক্স এর ইনভিটেশনটা তো মাল্টিল্যাটারাল, এটা তো ইন্ডিয়ান ইনভিটেশন না, ইটস এন না, এটা তো ইনভিটেশন। ইন্ডিয়া, হ্যাঁ। এবং বাংলাদেশ ব্রিক্স এর অংশ হইতে চায়, শেখ হাসিনার আমলেই সেই দাবি বাংলাদেশ করছিল। তারপর তো শেখ হাসিনা সরকার পড়ে গেল। এখন তারেক সাহেব অত আমেরিকাকে ভয় পেলে হবে না। এটা তারেক সাহেবকে মাথায় রাখতে হবে যে আমেরিকা যার দোস্ত তার দুশ্মনের দরকার হয় না। আমেরিকা কাজের কাজ, বাংলাদেশের উন্নয়ন কিচ্ছু করবে না। তুমি দেখো ইউনূস সাহেব যে চুক্তিটা করে গেছে সরকার থেকে সরার কয়েকদিন আগে, বাংলাদেশ এই কিনতে হবে ওই কিনতে হবে, কি কিনতে হবে? বাংলাদেশ একটা 90% মুসলিম মেজরিটি কান্ট্রি, সেখানে পর প্রোডাক্ট কিনতে হবে, ফাইজলামি। এখন এবং এটা নিয়ে কারো কোনো না, কথা নেই। এটা নিয়ে আমরা হুজুরদের কোনো ওইটা একটা সমস্যা নেই। বিশাল প্রসঙ্গ। আমি যেটা বুঝতে চাইলাম যে এখন এই যে ব্রিক্সের এই যে ইনভাইটেশনে মিস্টার তারেক রহমান যাবেন কিনা, বা আমরা আসলে যেটা I যারা think he should come. I think he should come, হি শুড and কাম, Bangladesh হি should শুড গো। join BRICS. কেন, ব্রিক্স ইজ a very powerful প্ল্যাটফর্ম। তুমি যদি ইকোনমিক অ্যাঙ্গেল থেকে দেখো, হ্যাঁ, ওয়ার্ল্ডের সেকেন্ড, ফোর্থ, আর রাশিয়া বোধ হয় ফিফথ না সিক্সথ লার্জেস্ট ইকোনমি। ব্রাজিল ইজ দ্য বিগেস্ট ইকোনমি অফ সাউথ আমেরিকা। সাউথ আফ্রিকা ইজ দ্য বিগেস্ট ইকোনমি অফ আফ্রিকা। মানে এরকম একটা পাওয়ারফুল ইকোনমি, বাংলাদেশ শুড জয়েন ইট। বাংলাদেশ আমেরিকার থেকে কি পাওয়ার আছে? কি মানে পাওয়ার আছে একবার না, আমেরিকা? কেন বলছি, একবার আমার মনে আছে বোধহয় খালেদা জিয়ার সময় ওই যে ফাইবার অপটিক্স বা এরকম কোনো কিছু ওনাদেরকে অফার করা হয়েছিল বাংলাদেশ। মানে খালেদা জিয়ার সময় অনেক গুরুত্বপূর্ণ কিছু অফার কে খালেদা জিয়া ডিনাই করেছে। আমার মনে হয় যে ব্রিক্সের এই ইনভাইটেশন, ব্রিক্সে যাওয়া, বাংলাদেশের রিপ্রেজেন্টেশন এবং এই বিষয়গুলোকে এখন আমরা বাংলাদেশটা গত 2 বছরে আমরা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সকল দিক দিয়ে আমরা যে খারাপ অবস্থার মধ্যে এসেছি, সকল অপরচুনিটিসগুলো বাংলাদেশের স্বার্থে অবশ্যই তারেক রহমান সরকারকে বিবেচনা করা উচিত। কান্ট্রি ফার্স্ট যদি আমরা চিন্তা করি, সেটা এক্স্যাক্টলি, হচ্ছে মূল কান্ট্রি কথা। ফার্স্ট। এখন উনি কি করবেন সেটা তো আমাদের বোঝা একটা যাচ্ছে না আর জিনিস কি। আমি যতটুকু বুঝি না, আমি তো ধরো সেই 80 সাল থেকে পুরো ব্যাপারটা দেখতেছি। আর আমিও পূর্ববঙ্গীয় মূলের লোক, আমি আগরতলার ছেলে, অরিজিনাল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এটা আমরা ব্রাউনবেরিয়া বলি। হ্যাঁ, আমি একটা জিনিস জানি, ইন্ডিয়ান বাংলাদেশ নিডস ইচ আদার, এটা একটা অদ্ভুত সিম্বায়োটিক ডেফিনেটলি, রিলেশনশিপ। এখানে 100%। কারোর দাদাগিরি করার, ইন্ডিয়াতেও কেউ এই বাংলাদেশকে গালিগালাজ করার কোনো স্কোপ নাই। উই নিড বাংলাদেশ। সিমিলারলি বাংলাদেশ অলসো নিডস ইন্ডিয়া। হ্যাঁ, আমেরিকা ইজ নট ইউর নেবার, পাকিস্তান ইজ নট ইউর নেবার। পাকিস্তান একমাত্র গোলমাল পাকানো ওই 2 নম্বরই চাল ফাল এখানে মার্কেটিং করার জন্য ঘুরতেছে ওরা, আর টেরোরিজম। পাকিস্তানের পাকিস্তান, অনলি, পাকিস্তানের বিষয়টা তো আসলে কোনো অংশে আমাদের ওদের ঐতিহাসিকভাবে একটাই তো আমাদের এক্সপোর্ট ভাই, টেরোরিজম। তো টেরোরিজম। পাকিস্তান, আর পাকিস্তানের সাথে পাকিস্তান আমাদের আসলে কিছুই লেনাদেনা থাকার কথা না। দ্যাট ইজ ঐতিহাসিকভাবে, ভৌগোলিকভাবে, কোনো দিক দিয়েই। কিন্তু আমি যেটা বলতে চাইলাম যে আপনি যেটা বললেন যে গত 15 বছর কত প্রোপাগ্যান্ডা হলো, 26 লাখ ভারতীয় ভারতের কাছে দেশ বিক্রি করে, কোনো কিছুই কোথায় প্রমাণ 26 হলো লাখ না। কোথায়? কিন্তু একটা জিনিস প্রমাণিত, যেটা আচ্ছা, বাংলাদেশ 26 লাখ বই যদি নাও হয়, 1 লাখও যদি হয়, কি 50,000, আমি তাদের একজন, কারণ আমি বিডি নিউজে 4-5 বছর চাকরি করছি ওইখানে থেকে। কিন্তু ওইখানে এরা তো কেউ হিডেন থাকে না। আমার মনে আছে বিডি নিউজ ম্যানেজমেন্ট বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিছে আমাকে পে করার জন্য, টু পে মি মাই স্যালারি। ইট ওয়াজ নাথিং হিডেন। তো আসিফ নজরুল এই বাটপার, হ্যাঁ আমি ওকে ভালো করে চিনি,
হ্যাঁ, ও যে বললো 26 লাখ, এই 26 লাখ কেন, 1 লাখ লোক ইন্ডিয়ান বাইর করে দেখাতো যে কোথায় আছে তারা, হোয়ার মানে আর দে। ওইটাই আমি বলতেছি, একটা জিনিস প্রোপাগান্ডার মাঝখানে আমি বাংলাদেশি দর্শকদের যারা শুনবেন বলতে একটা বিষয় একদমই আম, দৃশ্যমান ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ ভীষণভাবে একটা স্টেবল কান্ট্রি ছিল গত 15 বছরে, যেটা নাকি এক্স্যাক্টলি। যেটা নাকি অ্যান্ড স্টেবিলিটি ইজ দ্য বেসিস অফ ইকোনমিক গ্রোথ। একদম একদম কোনো বিনিয়োগ আসছে না, কিচ্ছু না, বিকজ অফ আনস্টেবল পলিটিক্যাল, এই যে আনস্টেবল কন্ডিশন, জঙ্গিবাদী একটা তৎপরতা আমরা তো শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এই যে একটা ভয়ঙ্কর, আমি তো কল্পনা করতে পারি না দাদা। মাঝে মাঝে আমি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা এরকম যখন দেখি ছেলে পেলেদের, আমার কাছে মনে হয় এটা কি বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ দেখতেছি। এক্স্যাক্টলি। মহিলাদের যে পোশাক এক্স্যাক্টলি। পরিচ্ছদ, আমার বিশ্বাস হয় না যে এটা বাংলাদেশ। এটা মনে হয় যে এটা এটা বাংলাদেশ না, আমি বিশ্বাস করতে চাই না, আমি ড্রিম করতেছি, স্বপ্ন দেখছি, এরকম মনে হয়, একটা ব্যাড ড্রিম এরকম মনে হয়। তো দেখা যাক না না, দাদা আপনি। বিনিয়োগ তখনই আসে যেই লোক লক্ষ লক্ষ টাকা লাগাবে, সে চীনাই হোক, জাপানি হোক, নাপচাকটাই হোক, তার আর চোখা নাকি হোক, যেই হোক, when he is putting money in your country, হি ওয়ান্টস পলিটিক্যাল স্টেবিলিটি, বাংলা কথা যেটা। এবং সেইটা যদি না হয়, এই মব কালচার, এই কেওস, ইউনুস কি ছাতার ইকোনমি, সেই বেসিক জিনিসটা বোঝে না যে এই বাংলাদেশে এই সোশ্যাল স্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটি সে ডিসরাপ্ট করার জন্য যে কাজটা করছে, এই মব কালচার ফালচার, কেউ বাংলাদেশকে ইনভেস্ট করবে না। ইনভেস্ট তখনই করবে যখন ইফ দেয়ার স্টেবিলিটি। তারেক সাহেব হয়তো এইটা কন্ট্রোল করার চেষ্টা করছে, মানে কিন্তু ওইটাই সেই আমি, ক্ষেত্রে হ্যাঁ, না, কিন্তু তারেক সাহেবকে একটা কাজ করতে হবে। এই জায়গাটা যদি তারেক সাহেবকে অ্যাড্রেস করতে হয়, তারেক সাহেবকে নর্মাল ডেমোক্রেটিক পলিটিক্স বাংলাদেশে ফিরে আনতে হবে, ফেরত এবং আনতে হবে। সেইটা ফিরায় আনতে গেলে আওয়ামী লীগের ওপর থেকে ব্যান তুলতে হবে। কারণ আওয়ামী লীগ, ভারতবর্ষে আজকে কংগ্রেসকে ব্যান করে দিলে ভারতবর্ষে গণতন্ত্র থাকবে? ওইখানে ডেমোক্র্যাটরা ইলেকশন হারে গেছে, ওদের ব্যান করে দিলে ট্রাম্পের আমেরিকাতে গণতন্ত্র থাকবে? কি নো। কনজারভেটিভরা ইলেকশন হারে গেছে ইউকেতে, ওইখানে ব্যান করে দিলে ওইখানে গণতন্ত্র থাকবে? তো আওয়ামী লীগ তো কোনো নেজামত খেলামত এক হুজুর দুই হুজুরের পার্টি না রে ভাই। আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ, ইটস দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি অফ দ্য কান্ট্রি। আওয়ামী লীগের উপর থেকে ব্যান না তুললে বাংলাদেশে গণতন্ত্র আছে এটা কেউ বিশ্বাস করবে না। আর বাংলাদেশে গণতন্ত্র, শোনো আরেকটা ব্যাপার, আওয়ামী লীগ হিস্টোরিক্যালি ইটস এ ভেরি কনজারভেটিভ মেইন স্ট্রিম পার্টি, পাকিস্তানেও তাই ছিল। আওয়ামী লীগ কোনো মানে কোনো ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি, চীনের কমিউনিস্ট পার্টি, কি আমাদেরও আইএনএ মুভমেন্ট, সুভাষ বোস যে একটা বিপ্লবী মানে আন্দোলন করার দল না আওয়ামী লীগ। বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিয়ে কি করছে? ইলেকশন করছে। যখন পাকিস্তানে ইলেকশনের পার্ট উঠে গেল, মিলিটারি গভর্নমেন্ট, তখন উনি দেখলো যে এখানে তো আর ইলেকশনের কোনো স্কোপ নেই। উনি প্রতিবাদ, রাজপথে প্রতিবাদের রাজনীতিতে গেছেন বাঙালিদের অধিকারের জন্য। যখন দেখছে এইটাও সম্ভব না, তখন আস্তে ধীরে ওনার মাথায় এটা আসছে যে বাঙালিরা আর পাকিস্তানে কিছু পাবে না, তাহলে আমাদের আলাদা হইতে হবে, স্বাধীনতার ব্যাপার। তো আজকে যদি আওয়ামী লীগকে তুমি ইলেকশন না করতে দাও, কন্টেস্ট না করতে দাও, স্বাভাবিক রাজনীতিতে না আসতে দাও, আওয়ামী লীগ একটা বড় গণভিত্তিক দল। আওয়ামী লীগকে তো এই সরকার মানে ইউনুস বাধ্য করতেছে আওয়ামী লীগকে অন্য পথে যেতে। এবং এর জন্য কে দায়ী হবে? আওয়ামী লীগ যদি আজকে, হ্যাঁ, মানে বঙ্গবন্ধু, মানে সেই 47 থেকে 70 সাল, 23 বছরে, মানে বারবার স্বাভাবিক রাজনীতি করতে গিয়ে ব্যাহত হয়ে শেষ পর্যন্ত দাঁড়ায় এখানে বক্তৃতাতে 7ই মার্চে বলছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তো আওয়ামী লীগ, মানে ইফ ইউ আর ফোর্সিং দ্য আওয়ামী লীগ টু টেক সাম আদার রোড, হু ইজ রেসপন্সিবল ফর ইট? এই জন্য আওয়ামী লীগকে নর্মাল পলিটিক্সে আসতে দিতে হবে। এবং এই আজে বাজে মামলায় মহিলা মন্ত্রী ছিল, তার বিরুদ্ধে মার্ডার কেস, হ্যাঁ, ওই ইয়ের ফ্ল্যাগ খুলে, ওই মন্ত্রীর গাড়ির ফ্ল্যাগ খুলে সেইটা দিয়ে স্ট্যাপ করে মার্ডার করছে, মানে আজে বাজে একটা গল্প বানানোর তো একটা ক্ষমতা থাকা দরকার, সেটাও নেই। এইগুলি তুলে স্বাভাবিক অবস্থা আনতে হবে। ইফ তারেক রহমান ক্যানট ডু ইট, তাহলে কিন্তু ওনার সরকারও স্টেবল হবে না। এবং আমেরিকানরা, উনি যদি দেশের ডেভেলপমেন্ট করতে গিয়ে এই চাইনিজ প্রজেক্ট এখানে আনেন, আমেরিকানরা কিন্তু এই জামাতের হুজুরদের দিয়ে, কি ওই খেলাফত নেজামত ওই সব এনসিপি, এই ট্যান্ডলদের দিয়ে কিন্তু আবার দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে।
এই জায়গাতে কিন্তু তারেক রহমানের একটাই রক্ষকোষ, তারেক রহমানকে দেশে গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশকে বাংলাদেশ রাখার জন্য, যাতে এটা বাঙালি পাকিস্তান নয়, তারেক রহমানকে কিন্তু একটা বোঝাপড়ায় আওয়ামী লীগের সাথে আসতে হবেই হবে বাংলাদেশে সেটাই গণতন্ত্র দাদা, রক্ষার ক্ষেত্রে। সেটাই দাদা। এবং এটা আসতেই হবে। নির্বাচনের আগে যখন নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে সালাউদ্দিন আহমেদ, ওনারা কিন্তু বলেছিলেন যে কোনো রাজনৈতিক দলের ব্যান হওয়ার পক্ষে তারা নন, বিএনপি। কিন্তু তারপরে যখন নাকি আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হলো, এটা কিন্তু জাতির কাছে একটা শকিং ছিল যে এরকম কাজ ইউনূস যেটা করেছে, ইউনূসের পুরো সময়টাকে নিয়েই একটা সময় অনেক বেশি বিশ্লেষণ হবে এবং সত্যটা বেরিয়ে আসবে। না না, কিন্তু একটা দেশে গণতন্ত্র যদি থাকে, তো স্বাভাবিক রাজনীতি করা দলগুলিকে রাজনীতি করতে দিতে হবে এবং সঠিক নির্বাচন সেখানে করতে হবে। এখানে যদি পুরাটাই রাজপথের উপর নির্ভর করে, তো কালকে তুমি 50,000 1 লাখ লোক রাজপথে নামায় কারো সরকার ফেলা দিল, এটা তো ব্যানানা রিপাবলিক হয়ে যাচ্ছে বাংলাদেশ। এক্স্যাক্টলি বাংলাদেশ ইজ বিকামিং এ ব্যানানা রিপাবলিক। ব্যানানা রিপাবলিকের দিকে টার্ন করবে, এটাই সামথিং তো লাইক ওই স্বাভাবিক। ল্যাটিন আমেরিকাতে আমরা দেখি দুম করে একটা কু হইলো, ওই চিলি টিলি দুম করে এইটা হলো ওইটা হলো। তো এগুলি করে মানে তোমার স্টেবিলিটি এবং গণতান্ত্রিক পরিবেশ যদি স্টেবিলিটি ফিরিয়ে না আনতে। থাকলে ডেভেলপমেন্ট হয়। দেখো, মানে পাকিস্তান তো তুমি ছেড়ে দাও, পাকিস্তান প্রত্যেকটা ইন্ডিস অফ ডেভেলপমেন্টে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে। আমি তোমাকে একটা সাধারণ, আজকে $1 বাংলাদেশের 122 টাকা বোধ হয়, না 23 টাকা। পাকিস্তানের কত টাকা জানো? 289 রুপিস। হোয়ার ইজ পাকিস্তান? 289 রুপিস। আমার এক পাকিস্তানি ছোট বোন আছে, আমার সাথে বিবিসি উর্দু সার্ভিসে ছিল, এলিয়া, আমাকে বলে, আমি ঈদ মুবারক বলছি, আরে ভাইয়া ক্যা ঈদ মুবারক ভাইজান ক্যা বলতে, ঈদ কা দিন ভি গোস্ত নসিব नहीं होगा। কেন গোস্ত কেন নসিব হবে না তোমার? তুমি বিবিসি তে চাকরি করছো, বলছে 4,000 রুপিয়া গোস্ত কা কিলো হয়। চিন্তা করো, 4,000 টাকা গোস্তের কিলো বলে। মানে অর্থনীতি বলে তো কিছু নাই, জেনারেল সাহেবরা ভালো আছেন, তারা প্যাচে পড়লেই একবার চীনের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যান, একবার আরব শেখদের কাছে যান, মাঝে মাঝে IMF ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যান। তো বাংলাদেশ নিশ্চয়ই, যেই পাকিস্তান থেকে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে, নিশ্চয়ই পাকিস্তানকে মডেল হিসেবে ফলো করার কোনো কারণ নাই। এখন কিছু লোক আছে তোমাদের ডাক্তার বলে দাবি করে, ভারতে যাবে না চিকিৎসা করতে, পাকিস্তানে যাবে। আরে পাকিস্তানের লোক হারামজাদারা চিকিৎসা করতে ইন্ডিয়াতে আসে, এইসব প্যারিস ট্যারিসে বসে আমেরিকার নোট খায়, এসব বড় বড় কথা বলে। আমি তো শুনি সবই। সবার আবার ডাক্তার, কি টাইপের ডাক্তার আমি জানি না। এরা সব নোট খাওয়া লোক, এরা নানা রকম কথা বলে। হ্যাঁ, কিন্তু বাস্তব যেটা ব্যাপার সেটা হয়েছে যে বাংলাদেশ মাস্ট, মানে তার স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখে তাকে যেটা করার করতে হবে। আর ইন্ডিয়া নিডস বাংলাদেশ, বাংলাদেশ নিডস ইন্ডিয়া, এই মিউচুয়াল একটা রিয়েলাইজেশনের ভিত্তিতেই দুই দেশের সম্পর্ককে রিপেয়ার করতে হবে। ইউনূস সাহেব যে গোলমালটা করে গেছে, এবং ইউনূস সাহেবকে আমি একটা কথা বাংলাদেশের লোক না হয়েও বলবো, বাঙালি হিসেবে বলবো, আমাদেরও যথেষ্ট একটা ইমোশনাল ব্যাপার আছে বাংলাদেশ নিয়ে। ইউনূসকে জুতার বাড়ি দিয়ে বাংলাদেশ থেকে বাইর করেছে। আই এম সরি টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ। হি শুড বি থ্রোন ইনটু দ্য বে অফ বেঙ্গল অর কিকড আউট অফ দিস কান্ট্রি। ওনার ওই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে উনি প্যারিসে গিয়ে থাকেন, হ্যাঁ, আমেরিকা গিয়ে থাকেন। Not one, let him have 5 Begums and 17 girlfriends. I don't have a problem. But that bugger should be thrown out of Bangladesh. কেন উনি, এই রাহু যতক্ষণ বাংলাদেশে থাকবে, বাংলাদেশের কিন্তু সমস্যা উত্তর উত্তর বৃদ্ধি পাবে। কিছু না কিছু একটা গোলমাল সে করবে। হি ইজ আ, মানে কনস্পিরেটর পার এক্সেলেন্স। আর ও তো বেসিক্যালি আমেরিকার দালাল না, হি ইজ আ পেইড এজেন্ট অফ আমেরিকানস। হি শুড বি থ্রোন আউট। এই লোককে এবং তারেক রহমানকে আলটিমেটলি একটা আওয়ামী লীগের সাথে বোঝাপড়ায় আসতেই হবে, টু প্রিজার্ভ অ্যান্ড প্রোটেক্ট ডেমোক্রেসি ইন বাংলাদেশ অ্যান্ড টু এনশিওর বাংলাদেশ রিমেইনস বাংলাদেশ, নট বিকাম এ বেঙ্গলি পাকিস্তান। পরিষ্কার হিসাব। আহ, একদম। অনেক ধন্যবাদ দাদা, অনেক কথা কিন্তু আমরা বললাম। মূল কথা হলো আমাদের দেশটার আসলে একটা স্টেবিলিটি ফিরিয়ে আনতে, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে, যেটা নাকি আগে শুনতাম যে গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই, ফিরিয়ে আনতে হলে বাংলা বা তারেক রহমান সরকারকে, বিএনপিকে আসলে আওয়ামী লীগের সাথে বসতে হবে, আলোচনায় আসতে হবে এবং একটা আলোচনার ভিত্তিটা হবে পরিষ্কার।
যে একটা রাজনৈতিক ঐতিহাসিক পরিবেশ তৈরি করতে হবে। পরিপ্রেক্ষিতে ইলেকশন হয়েছে, আমরা ক্ষমতায় আসছি, 5 বছর পর আবার ইলেকশন হবে, আমরা তোমাদের উপর থেকে ব্যান তুললাম, 5 বছর পরে যখন ইলেকশন হবে, এখন তোমরা গোলযোগ সৃষ্টি করো না, 5 বছর পর যখন ইলেকশন হবে, কন্টেস্ট দ্য ইলেকশন এন্ড হুএভার উইন্স উইল কাম টু পাওয়ার, দ্যাটস ফাইন। কিন্তু এই ভিত্তিতেই বাংলাদেশে একটা পলিটিক্যাল স্টেবিলিটি আসলে এখানে বিভিন্ন প্রকল্প হবে। আর আরেকটা ব্যাপার কি জানো তো, চীন যে এখানে ইনভেস্ট করছে, হ্যাঁ, করে বড় বড় প্রকল্প করবে, এটা তো শেখ হাসিনা আমলে হয়েছে। তো ইন্ডিয়া কি বাধা দিছে নাকি ওইখানে? ইন্ডিয়া তো বাধা দেয়নি। পদ্মা ব্রিজ কারা তৈরি করছে? চাইনিজ ইঞ্জিনিয়াররা করে না। তো এগুলি কোনো ব্যাপার না, ওইখান থেকে বসে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কাঠিবাজি যাতে না হয়। ওইখানে পাকিস্তানের জনাবরা এসে যে এহতেসাম জহির, হ্যাঁ, হাফিজ সাইদের রাইট হ্যান্ড ম্যান, সে আইসে কোন কোন মাদ্রাসাতে বসে বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে মিটিং করছে আমরা জানি। সে তো বাংলাদেশের টাঙ্গাইলের চমচম খাইতে আসে নাই, সে এখানে জঙ্গে জিহাদ করতে আসছে। এই জিনিসগুলি বাংলাদেশকে কন্ট্রোল করতে হবে, কিন্তু এগুলি যদি বাংলাদেশের মাটির থেকে হয়, ন্যাচারালি এর একটা রেসপন্স হবে, এবং রেসপন্সটা খুব হার্ড রেসপন্স হবে। এটা ইন্ডিয়াও চায় না, কিন্তু এখান থেকে মানে বাংলাদেশ শুড নট বি এ থ্রেট টু ইন্ডিয়া, ইন্ডিয়া শুড নট বি এ থ্রেট টু বাংলাদেশ, সিম্পল অ্যাজ দ্যাট। দুইজনের হাতেই দুজনের বিরুদ্ধে ব্যবহার করার মতো কার্ড যেমন আছে, দুইজনই দুজনের প্রয়োজন। এই জায়গাতে বসে একটা ঠান্ডা মাথায় একটা হিসাবে আসা দরকার। কেন, উই আর ইমিডিয়েট নেবার্স, বুঝতে পারছো? উই আর নেবার্স। পাকিস্তান ইজ নট এ নেবার অফ বাংলাদেশ, বহুত দূর হ্যাঁ ভাই। ওই হিনোজ দিল্লি দূরে আস, আমেরিকা বহু দূরে, 5,000 কিলোমিটার দূরে, পাকিস্তান 1,500 কিলোমিটার দূরে, চীনও বহু দূরে, চীনের সাথে কোনো বর্ডার নেই বাংলাদেশের। সো লেট আস বি ফ্রেন্ডস, লেট আস বি নেবার্স, লেট আস বি রিলেটিভস, উই আর আত্মীয়। আর সব থেকে বড় কথা হয়েছে কি, এইখানে তো একটা ধরো বাঙালি ব্যাপারও তো আছে না একটা, হ্যাঁ, সীমান্তের এই পারে কারা, ওইদিকে আসাম ঠিকই, কিন্তু আসামেরও যে বর্ডার এরিয়াগুলি বেসিক্যালি বাঙালি পপুলেশন। তা হ্যাঁ, আমরা সবাই চাই যে বাংলাদেশ গ্রো করুক। এই একটা ব্যাপার মনমোহন সিং খুব বলতেন। মনমোহন সিং ইকোনমিস্ট মানুষ, ইউনুসের মতো 2 নম্বরই ইকোনমিস্ট না। ওই কি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির পিএইচডি না, ওই যে আমেরিকার কোন ইউনিভার্সিটির নামও শুনিনি, হি ওয়াজ এ কেমব্রিজ পিএইচডি, আমরা ভাই অক্সফোর্ড টক্সফোর্ড করালো। তো ইউনুস ইজ আ ফ্রড, বেসিক্যালি হি ইজ নো ইকোনমিস্ট, হি ইজ আ বিজনেসম্যান। তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তোমার মনমোহন সিং বলতেন যে ইন্ডিয়া হ্যাজ এ ভেস্টেড ইন্টারেস্ট ইন বাংলাদেশ ইকোনমিক গ্রোথ। কেন? বাংলাদেশের ইকোনমি যত শক্তিশালী হবে, এর গুড এফেক্ট ইন্ডিয়ার বর্ডার স্টেট গুলিতে পড়বে, যে স্টেটগুলি অপেক্ষাকৃত বাকি ভারতবর্ষের তুলনায় পিছিয়ে আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্ট, এর উপরে পড়বে। কেন বলতো? বাংলাদেশের লোকের হাতে যখন প্রথম টাকা হয়, তারা কোথায় যায়? চলো মিয়া, ক্যালকাটায় যায়। ওকে, সো মনমোহন সিং এটা বলতেন। তো উই হ্যাভ এ ভেস্টেড ইন্টারেস্ট ইন দি ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ। আরেকটা জিনিস আমি বলি, বাংলাদেশে কিছু ছাগল আছে, মানে একেবারে চতুষ্পদ ছাগল, যারা বলে ইন্ডিয়া আমাকে দখল করতে চায়। ইন্ডিয়ার কোন রাজনীতিবিদ বাংলাদেশ দখল করতে চায় না। কেন চায় না জানো? বাংলাদেশ ধরে নিলাম ইন্ডিয়া দখল করলো, বাংলাদেশ তো সিকিম না যে ইন্ডিয়ার পার্লামেন্টে একজন সদস্য যাবে। বাংলাদেশের আজকে যা পপুলেশন, বাংলাদেশে খুব কম করে 70 থেকে 80টা এমপি ইন্ডিয়ার পার্লামেন্টে যাবে। ওয়েস্ট বেঙ্গলে 40-45, ত্রিপুরা, আসাম মিলে 135 থেকে 40টা এমপি যদি ইন্ডিয়ার পার্লামেন্টে বাঙালি বেঙ্গল। যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ হবে না, রাজনাথ সিং হবে না, রাহুল গান্ধী হবে না, বাঙালি কেউ একটা হবে। আগে হইলে প্রণব বাবু, জ্যোতি বাবু, এখন হইলে শেখ হাসিনা or মমতা ব্যানার্জি, হুয়েভার, বা আমাদের শুভেন্দু অধিকারী, মানে there will be a Bengali chief prime minister। তাই না? ভারতের এইসব রাজনীতিবিদরা খুব চালাক, তারা বোঝে যে ইন্ডিয়া একটা গণতন্ত্র, बांग्लादेश हमारा फ्रेंड रहेगा, कोई गड़बड़ नहीं करेगा बांग्लादेश का, बांग्लादेश के साथ में व्यवसाय वाणिज्य ही सब होवे, ट्रेड होगा। बांग्लादेश को हम लेगा तो भाई ये बांगाली लोग इधर में दादागिरी करेगा, सॉरी। तो এইটা এদের বোঝা উচিত। হ্যাঁ, যারা বলে যে ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ একটা শক্তিশালী অর্থনীতি হলে ইন্ডিয়ার বর্ডারিং স্টেটের সুফল হয়। এই জন্য বাংলাদেশ একটা শক্তিশালী অর্থনীতি হবে, এইটা
ইন্ডিয়া এতে প্রচুর লাভ, ইন্ডিয়া গেইনস ফ্রম ইট। সে এমন একটা অবস্থা, ইন্ডিয়ার বাংলাদেশে বোথ গেইন ফ্রম ইচ আদার। এইখানে রাজনীতি, ফালতু রাজনীতি, এই সংঘর্ষের রাজনীতি না আনলে দুই দেশেরই প্রবল লাভ, প্রচুর লাভ, বোথ উইল গেইন। আহ, এই একদমই জিনিসটা দাদা। মাথায় রাখি, তারেক সাহেবকে আগাইতে হবে। আর আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তুলতে হবে, কিনা আওয়ামী লীগ কোনো এক হুজুর দুই হুজুরের দল না, বুঝতে পারছো? ওই নেজামত হ্যাঁ, খেলাফত আওয়ামী লীগ হচ্ছে এমন একটা রাজনৈতিক দল যার প্রতিটা জেলা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন সমস্ত জায়গায় তাদের আওয়ামী লীগ ইজ টু সংগঠন আছে। বাংলাদেশ হোয়াট কংগ্রেস ইজ টু ইন্ডিয়া। ইন্ডিয়া। তো আজকে কংগ্রেস হয়তো ইলেকশন হারছে, কিন্তু কংগ্রেস আজকে রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়ায়, মোদিজি মানে কি অবস্থা করে তুমি দেখো না, প্রিয়াঙ্কা কি অবস্থা করে মোদিজির দেখো না, সেটা তো মোদিজিকে টলারেট করতে হবে, বিকজ দিস ইজ এ ডেমোক্রেসি। দিস ইজ এ ডেমোক্রেসি, প্রিয়াঙ্কা দিস ইজ গান্ধী দ্য বিউটি অফ রিসেন্টলি তুমি লক্ষ্য ডেমোক্রেসি দ্যাট। করো, না না, রিসেন্টলি মানে মোদিজিকে উদ্দেশ্য করে একটা কথা বলছিল, লোকে হাসছে, কিন্তু মোদিজি এর উত্তর 2 দিন দিতে পারেনি। বলছে মোদিজি এ বহুত বড় মুল্ক হ্যায়, ইধার তারে তারে কে লোক, মানে বিভিন্ন বৈচিত্র্যের দেশ এটা, বিভিন্ন রকমের লোক এখানে আছে। এই দেশ চালানোর জন্য 56 इंच ছাতি কা জরুরত নেই है, মানে 56 इंचের বুক দরকার নাই, উসকে আন্দার এক বহুত বড় দিল কা জরুরত है। সাংঘাতিক কথা বলছে। তো এই মেয়ে তো মোটামুটি মানে ইন্দিরা গান্ধীর কিছু ছাপ আমি তার মধ্যে দেখি। মুশকিলটা হয়েছে আমার নিজের ধারণা, সোনিয়া গান্ধী হ্যাজ বিকাম এ ভেরি ইন্ডিয়ান মাদার, ছেলেকে প্রমোট বেশি করে। হ্যাঁ, শি শুড হ্যাভ প্রমোটেড মানে প্রিয়াঙ্কা লং ব্যাক। আর প্রিয়াঙ্কার আরেকটা প্রবলেম হয়েছে, তার হাজবেন্ড, তার নামে নানা রকম স্ক্যান্ডেল ফ্যান্ডেল আছে, ওই রবার্ট ভাদ্রা না কি জানি। যাই হোক, মানে হোয়াট এভার সেইড এন্ড ডান, এখানে তো কংগ্রেস আছে। কংগ্রেস একটা ইলেকশনে 40 সিটে নামে আসছিল, 44। তারপর গত ইলেকশনে রাহুল গান্ধী 3000 কিলোমিটার পদযাত্রা করে এটাকে 100-র উপরে নিয়ে গেছে। আগামী দিনে কংগ্রেস আসতে, তো কংগ্রেস তো পার্লামেন্ট আছে, তো কংগ্রেসকে কি ইন্ডিয়া ব্যান করবে? তো কংগ্রেসকে যদি ইন্ডিয়া না ব্যান করে, কোন যুক্তিতে আওয়ামী লীগকে তুমি বাংলাদেশে ব্যান করো? আওয়ামী লীগ তো এক হুজুর দুই হুজুরের এই নেজামত খেলাফত দুই দাড়িওয়ালার পার্টি না রে ভাই। আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ, কংগ্রেস ইজ কংগ্রেস। আজকে ট্রাম্প সাহেবকে বলো তো যে ভাই তোমার দেশে তুমি ডেমোক্রেট, ইউ ডোন্ট লাইক বাইডেন, বাট উইল ইউ ব্যান বাইডেন? হি ক্যানট ডু ইট, নোবডি ক্যান ডু ইট, নো ডেমোক্রেসি ক্যান ডু ইট। তো ফিউচার অফ বাংলাদেশ ডিপেন্ডস অন পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল স্টেবিলিটি। তার জন্য এই মব কালচার, এই ইউনুসের যে লিগেসি যেগুলি, এগুলিকে কঠোর হস্তে দমন করতে হবে। সালাউদ্দিন সাহেবকে একটু নিজের মন্ত্রকটার দিকে নজর বেশি দিতে হবে, এর ওর দিকে নজর না দিয়ে। হি শুড বি এন এফেক্টিভ হোম মিনিস্টার। এই মব কালচার কঠোর হস্তে দমন করতে হবে। হ্যাঁ, এই চাঁদাবাজি এই জিনিসগুলি বন্ধ করতে হবে। অ্যান্ড দেয়ার শুড বি পলিটিক্যাল রিকনসিলিয়েশন ইন বাংলাদেশ। আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে এই আজে বাজে মামলা, এইসব 24 নম্বরই মামলা, এগুলি তুলে একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ করো। ঠিক আছে, তোমরা ইলেকশন করে আসছো, ইউ স্টে ইন পাওয়ার ফর 5 years, দেন হ্যাভ এ নর্মাল ইলেকশন, অ্যান্ড হুএভার কামস টু পাওয়ার, দ্যাটস ইট, দ্যাটস দ্য ফিউচার। সো স্টেবিলিটি, মানে দ্যাটস দ্য ফিউচার ফর বাংলাদেশ। অ্যান্ড অবভিয়াসলি ইন ফরেন পলিসি, এই আমেরিকার স্বার্থের চাইতে বাংলাদেশের নিজের স্বার্থটা বেশি দেখা দরকার। এই বলবো, আর কি বলবো। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। একদমই একদমই এটাই হচ্ছে শেষ কথা, যে বাংলাদেশের আসলে বাংলাদেশের স্বার্থটা দেখা উচিত এবং বাংলাদেশের কেই সবার সামনে রাখা উচিত, এবং অবশ্যই সেটাকে বিবেচনা করে একটা স্টেবল কান্ট্রি, একটা স্থিতিশীল দেশ যদি আমরা করতে না পারি, তাহলে আমরা আসলে পিছাতেই থাকবো সূচকে। আগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। 15 বছর একটা স্টেবিলিটি ছিল বলেই আমরা কিন্তু অনেক কিছুতে আমরা এগিয়ে গেছিলাম, সেটা আমাদেরকে রাইজিং স্টার বলা হতো। অনেক ধন্যবাদ দাদা। আশা করি আমাদের সরকারের কেউ একজনও যদি দেখেন আপনাদের কথা, আমাদের কথা ওনাদের ভালো যদি লাগে, আমরা চেষ্টা করতেছি। আমরা তো আমাদের বলা ছাড়া তো আসলে আমাদের আর কোনো কিছু করারও নাই, মাধ্যমও নেই কথা বলা ছাড়া। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার এখানে অনেক রাত আপনি সময় দিয়েছেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই দাদা। ধন্যবাদ, শুভরাত্রি, খোদা হাফেজ।
শুধুই দর্শক, আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। আমরা আবারও আসবো অন্য কোনো অতিথিদেরকে নিয়ে, এবং চলুন আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। আপনার বাড়ির কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।